আমি স্বাগত জানাচ্ছি আজকের আমার বিজ্ঞ আলোচক শাহিন হক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু ইউ লুক আলাইকুম। ফ্যান্টাস্টিক, আপনাকে চমৎকার দেখা যাচ্ছে। আমার বোন বলছে আমার আর আপনার আজকে টি শার্টের কালার অলমোস্ট ম্যাচিং, হাওয়েভার আপনি জ্যাকেটটা পরে ভালো করছেন, চমৎকার দেখাচ্ছে। কেমন আছেন ভাই আপনি? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছি মিল্টন ভাই। আপনি আমার সম্বন্ধে যতটুকুন বলেছেন এটা আপনার উদারতা এবং আপনার বদন্যতা বলবো, বাট এত উপরের লেভেলের কোনো লোক আমি না। আমি খুবই 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 মানে ক্ষুদ্র জ্ঞানের একটা মানুষ। আমি এত জ্ঞানীও না, জাস্ট আমার যা মনে হয় সহজ সরল ভাবে মনে হয় তাই আপনাকে বলি আর কি। এখন শাহিন ভাই, একটা কথা, আপনার এটা আপনার মডেস্টি, এটা আপনার বিনয়, আপনি এভাবে বেড়ে উঠেছেন। কারণ আমি খেয়াল করেছি আপনি যখন কথা বলেন আমার সাথে ব্যক্তি জীবনেও আমি খেয়াল করে দেখেছি, কথা বলার আগে আপনি একটু সময় নেন, চিন্তা করেন, একটা ওয়ার্ডিং খুঁজেন যাতে ভালো একটা শব্দকে রিপ্রেজেন্ট করা যায়। এটা হঠাৎ করে কারো হয় না শাহিন ভাই, এবং এটা করার জন্য অনুশীলনের দরকার হয়, শিক্ষার দরকার হয়, মর্যাদার দরকার হয়, আত্মবিশ্বাসের দরকার হয়। এটা সবার মধ্যে হয় না শাহিন ভাই। সো টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। আমি যখন আপনাকে কমপ্লিমেন্ট দিচ্ছি, আমি আপনার কোয়ালিটিটাকে জাস্ট রিকগনাইজ করছি। আমরা তো আসলে কোয়ালিটিকে আমরা রিকগনাইজ করি না, অ্যাপ্রিসিয়েট করি না। আমাদের কালচারালি এটা আমাদের দৈন্যতা। আপনি আমার চেয়ে ভালো কথা বলেন, এই কথাটাকে রিকগনাইজ করার জন্য আমার যে উদারতা থাকা উচিত আমাদের মধ্যে এগুলো নাই। তো কি আর করার, কিছু করার নাই। যার জন্য আমি, শাহিন ভাই আপনি বিশ্বাস করেন, আমি প্রতিনিয়ত সুযোগ খুঁজি। আমি যদি কোনো বাংলাদেশের প্রশংসা করতে পারি, আমি প্রতিনিয়ত এই সুযোগটা খুঁজি। হ্যাঁ, আমি দেখেছি আপনি খুব প্রশংসা করতে পারেন এবং করেন। আমি অন্যান্য শোতেও দেখেছি। ইউ প্রেজেন্টেড ইউর গেস্ট ইন এ হাই, মানে হাই লেভেলে আপনি প্রেজেন্ট করেন। দ্যাট ইজ রিয়েলি অ্যাপ্রিশিয়েটিং, রিয়েলি আমি অ্যাপ্রিশিয়েটিং, এটা ইন্সপায়ারিং, যদি আমি, ভাই এটা যদি ইন্সপায়ারিং। না করে, একটা মানুষের যোগ্যতা আছে, আমি কেন রিকগনাইজ করব না? আমি আপনার কথা আমি চিন্তা করি, আপনার কথা বলি। আপনি ক্যাডেট কলেজে আপনি পড়িয়েছেন, আপনি কোনো প্রাইমারি স্কুলে পড়ান নাই, আপনি বাংলাদেশের 2টা ক্যাডেট কলেজে আপনি পড়িয়েছেন, এবং পরবর্তী সময় শিক্ষা ক্যাডারে বিসিএস এ আপনি ঢাকায় এসে ঢাকা কলেজ অথবা সিটি কলেজ কোনটার জন্য ঢাকা আপনি কলেজে। আপনি লেখাপড়া করিয়েছেন হ্যাঁ, ভাই। পড়িয়েছি। হুম। হ্যাঁ, জি, তো ভাই, এটা 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 কেউ, এটা কেউ আপনাকে দেয় নাই, আপনি অর্জন করেছেন ভাই। জি। এখন কেউ যদি এসে বলে শাহিনকের যোগ্যতা নাই, এই নাই সেই নাই, ভাই আই কুড বি কেয়ারলেস, একটা ঠান্ডা মাথা, আই কুড বি কেয়ারলেস, কিন্তু আমি আপনার যোগ্যতাকে রিকগনাইজ করি ভাই। এবং আরো একটা কথা, দা ওয়ে ইউ টক, আপনি কি করেন জানেন আপনার কথার মধ্যে, ভাই আমি খেয়াল করে দেখি আপনি আপনার পরিচয়টাকে আপনি বহন করেন। হাউএভার, আমি আমি অত্যন্ত গর্বিত যে আপনার মতো একজন গেস্টের সাথে আজকের আমি 2টা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি কথা বলবো। শাহিন ভাই, আগে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী আমেরিকায় লেখাপড়া করে, এবং এমন আছে যে বাংলাদেশ থেকে এখানে পিএইচডি করতে আসছে, বাংলাদেশ থেকে এখানে উচ্চশিক্ষার জন্য লোকজন আসছে, বাবা-মা আসে নাই। এমন অনেক ছাত্রছাত্রী আমেরিকায় আছে, বিভিন্ন অঙ্গরাজ্যে আছে। আবার এখানে অনেক বাবা-মাও আছে যাদের সন্তানরা বাইরে লেখাপড়া করে। এখন একটা কথা, আমেরিকান কালচারে বাচ্চা-কাচ্চারা যখন এখানে লেখাপড়া করে, ওখানে গিয়ে মাল্টি কালচারাল একটা পৃথিবী তারা দেখে। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে তারা দেখে। ওখানে দেখে ওখানে যেমন স্প্যানিশ, ল্যাটিন ছেলে-মেয়েদের দেখে, আবার ওখানে আফ্রিকান ছেলে-মেয়েদেরকেও দেখে। এবং ওখানে মিডল ইস্টের লোকজনদেরও দেখে, আবার চাইনিজদেরও দেখে, ওরিয়েন্টাল লোকজনেরও দেখে। বিভিন্ন কালচার। ওখানে কারো সাথে কারো সম্পর্ক তৈরি হয়, তারা একটা কালচারকে একত্রে দেখে, আবার অনেকে চিন্তা করে অমুকে মুসলমান তো আমিও মুসলমান, এভাবে আমাদের একটা সম্পর্ক বিল্ড আপ হয়। একটা জিনিস ইদানিং, ইদানিং না, স্পেশালি ডোনাল্ড ট্রাম্প যখন অ্যান্টি ইমিগ্রেন্ট পলিসি গুলো নিয়ে নাড়াচাড়া করা শুরু করলেন, একটা জিনিস হইল, সবার ভিতরে আম একটা হুটহাট করে একটা লিগ্যাল স্ট্যাটাস পাওয়ার জন্য সবাই চেষ্টা করল। এবং এটা যে ট্রাম্পের আমলেই এটা কিন্তু না, তার আগেও গত 20, 30, 40 বছর ধরে আমি দেখে আসছি, সবাই আমেরিকান একটা স্ট্যাটাস পাওয়ার জন্য করে না এমন কিছু নাই। ফ্লোরিডায় যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, বাংলাদেশি একটা মেয়ে, মেয়েটার নাম নাহিদ বৃষ্টি। আমি মেয়েটার নাহিদ বৃষ্টি
এখানে লেখাপড়া করতে এসে এই মেয়েটা নাহিদ বৃষ্টি এখানে এসে, এখন এখানে আসার পরে সে সম্পর্ক বিল্ড আপ করছে প্যালেস্টাইনি একটা ছেলের সাথে। এখন নাহিদ বৃষ্টির ভিতরে মনের ভিতরে কি ছিল এটা আপনি আমরা জানি না, কিন্তু আমি ফ্লোরিডার ডোমেস্টিক ভায়োলেন্স ব্যুরো এবং ইনভেস্টিগেটরদের সাথে কথা বলার পরে আমাকে ইনভেস্টিগেটররা হুবহু যা বলেছে যে লিগ্যাল স্ট্যাটাসের ব্যাপারে মেয়েটা ফ্রাস্ট্রেটেড ছিল। জি তা আমি বলছি এই ফ্রাস্ট্রেশনের জন্য সে কি ডেসপারেট কিছু করেছে? বলছে সে করেছে, এবং বলেছে সে সম্পর্কে এর সাথে করে, ওর সাথে করে, ওর সাথে করে, এই স্বভাব। এখন এবং আরো একটা কথা বলেছে, সত্য মিথ্যা আমি জানি না, ইনভেস্টিগেটররা আমাকে বলেছে মেয়েটা টুয়াইস অ্যাবর্শন করাইছে, এবং ধর্মমতে প্যালেস্টাইনি এই লোকটাকে বিয়ে করছে। তার নাম আবু সালে গারবে, আবু সালে গারবে। এখন একে বিয়ে করছে। এখন তার 2বার অ্যাবর্শন হয়েছে। এর মধ্যে আবু সালে গারবের এক রুমমেট ছিল, তার নাম জামিল লিমন, সে বাংলাদেশি। এখন ইনভেস্টিগেটররা মনে করে সেকেন্ড অ্যাবর্শন যেটা করাইছে, আবু সালে গারবে সন্দেহ করে যে সে এই নাহিদ বৃষ্টি এই জামিলের সাথে সেকেন্ড প্রেগন্যান্সি করাইছে, এবং সে ওখানে লিগ্যাল স্ট্যাটাস নিয়ে তারা এই কাজগুলো জন্য দৌড়াদৌড়ি করছে, কারণ মেয়েটা 3rd and 4th রিলেশনশিপেও গেছে, ইনভেস্টিগেটররা তাই দেখছে। এখন আমি মেয়েটাকে ব্যাড মাউথ করতে চাই না, কারণ এটা ছেলে মেয়ে বলতে কোনো কথা নাই, নৈতিক অবক্ষয় যেখানে ঢুকে সেখানে এভাবেই হয়, কিছু করার নাই। এখন হঠাৎ করে এই জামিল লিমন এবং নাহিদ বৃষ্টি, যেহেতু তারা দুইজনেই বাংলাদেশি বংশোদ্ভূত, সম্পর্কটা বেশ গাঢ় হয়েছে, এবং এটা আবু সালে আবু গারে সে দেখছে যে এই নাহিদ বৃষ্টি যেহেতু কয়েকজনের সাথেই প্রেম করে আর বাংলাদেশে এর সাথে এখন ডিপ প্রেমে গেছে, তখন আবু সালে সে মনে প্রাণে মিডল ইস্টার্ন একটা কালচারাল দিক আছে যেটাকে বলে অনার কিলিং। অনার কিলিংটা হলো, আমি যদি দেখি আমার স্ত্রী অথবা আমার বোন অথবা আমার মা অথবা আমার কোনো পরিবারের মহিলা সদস্য অবৈধ সম্পর্কে জড়িয়েছে, আমরা তাকে মেরে ফেলবো। এবং অ্যারাবিক কালচারে এটা কোনো অপরাধ না, কারণ আপনারা প্রাগ ঐতিহাসিক ইসলামিক যুগে তারা এটা বিশ্বাস করে আসছে, এই অনৈতিক কাজটায় বাধা দিলে তারা স্বর্গে যাবে, তারা বেহেশতে যাবে। এবং এই ইনভেস্টিগেটররা বিশ্বাস করে, আমার এই খাঁটি ইংরেজিতে যেই কথাটা বলছে, সাবজেক্টটা আমার জন্য আপনার জন্য লজ্জাস্কর। কি বলছে জানেন? হি ইজ এ ফাকিং প্যালেস্টাইনিয়ান টেররিস্ট হু বিলিভ ইন এ অনার কিলিং। আপনি বুঝছেন? জি এখন প্যালেস্টাইনিদের সম্পর্কে আমেরিকার নেগেটিভিটি তৈরি হয়, নর্মাল, দে আর ফাকিং টেররিস্ট এন্ড বিলিভ ইন এ অনার কিলিং। আর বাংলাদেশ সম্পর্কে বলছে these people are running like a fucking chicken wanted to have green card or legal status. And পরে যেই ডোমেস্টিক ভায়োলেন্স ব্যুরোর যে মহিলার সাথে আমার কথা হইলো, আমি তাকে বললাম যে পুলিশ ইনভেস্টিগেটর যে আমাকে বলছে ইটস অলমোস্ট প্রস্টিটিউশন, ডু ইউ ক্যাটাগরাইজ দ্যাট ওয়ে? তো মহিলা খুব আন্তরিকতা নিয়ে আমাকে বলছে যে আই ক্যান নট ক্যাটাগরাইজ দিস বিহেভিয়ার অ্যাজ এ প্রস্টিটিউট, বাট ওয়ান্স এ ফিমেল হ্যাজ মোর দেন 2 or 3 রিলেশনশিপ, হাউ ডু ইউ ডিসক্রাইব মিস্টার মিল্টন? ছেলেটার ডেড বডি পাওয়া গেছে, জামিল লিমন, কিন্তু নাহিদ বৃষ্টি তার ডেড বডি এখনো পাওয়া যায় নাই। আবু সালে আবু গারে তাকে অ্যারেস্ট করা হয়েছে। দিস ইজ দ্য লেটেস্ট। আপনার কাছে আমি এমনি একটা কথা জানতে চাই,
আপনি কি মনে করেন যে আমাদের বাংলাদেশি মেয়ে নাহিদ বৃষ্টির যেই আচরণ, সে একজনের সাথে সম্পর্ক করতে পারে, কিন্তু এই সম্পর্কটা যদি বেসিস হয় স্বার্থ, গ্রিন কার্ড, পয়সা এবং ভালো থাকা এবং ফুটানি, সেক্ষেত্রে নাহিদ বৃষ্টির বাবা মা আত্মীয় স্বজন কারো কিছু করার নাই, হোয়েদার দ্য প্যারেন্টস আর লিভিং ইন আমেরিকা অর দে আর লিভিং ইন বাংলাদেশ। ডাজ দ্যাট মেক এনি ডিফারেন্স? নাকি আপনি মনে করেন এখানে হাজারো ছাত্রছাত্রী আছে যারা আপনার কথাবার্তা এখন শুনবে? আপনি একজন টিচার, ধরেন নাহিদ বৃষ্টি যদি আপনার টিচার হতো, আপনি বিষয়টাকে কিভাবে দেখতেন? ধন্যবাদ মিল্টন ভাই। খুবই দুঃখজনক ঘটনা অফকোর্স একটা পরিবারের জন্য, যে দুইটা পরিবারের জন্যই, ছেলে এবং মেয়ে, এই দুইটা পরিবারের জন্য খুবই দুঃখজনক, পুরো বাংলাদেশি সমাজের জন্যই খুব দুঃখজনক। বাট এটা আমি গতকাল শুনেছি এবং শুনলাম যে একটা অনুষ্ঠানে শুনলাম যে বাংলাদেশ এম্বাসি খুবই ব্যস্ত আছে এটা নিয়ে। ইয়ে ছিল, আপনার কাছ থেকে অনেক ডিটেলস জানলাম। তো এখন যেটা হচ্ছে যে আপনার যে সমস্যাটা তৈরি হয়েছে আসলে রিলেশনশিপ, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, ম্যারিটাল মানে রিলেশনশিপের ভিতরে আসলে ব্যত্যয় ঘটা আর কি। ট্রাস্টের জায়গা ওইভাবে হয়নি, যেভাবে ট্রাস্ট ওয়ার্দি রিলেশনশিপ হওয়া দরকার ছিল সেই ট্রাস্ট ওয়ার্দি রিলেশনশিপ না। এবং এটার উদ্দেশ্যটাকে, মেয়েটাকে উদ্দেশ্য হচ্ছে, মেয়েটা যেটা করছে সে একটা কিছু অ্যাচিভ করতে চায় যে সে গ্রিন কার্ড পেতে চায় বা তার লিগাল স্ট্যাটাসটা নিতে চায়। এটাকে আমি টার্ন করি হচ্ছে বৈষয়িক কিছু পেতে চায়। এখানে তো তার অবৈষয়িক কিছু পাওয়ার ইচ্ছা নেই, তাই না? বৈষয়িক কিছু যেটা দৃশ্যমান এমন কিছু দেখতে চাচ্ছে। তো এইটা কিন্তু গত মানে মোটামুটি 90 দশকের পরের থেকে ধরবো যে আপনার আপনার বাংলাদেশে আপনি মনে করেন যে এই ওপেন ইকোনমি আসার পর ডাব্লিউটিও মানে যেটা উন্মুক্ত বাজার আসার পরে এটা একটা খুব নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা নর্মাল ব্যাপার, বাংলাদেশের ক্ষেত্রে এই নর্মাল ব্যাপারটা কিন্তু আমেরিকাতে না। আমেরিকাতে আমি যতটুকু দেখেছি, একটা মেয়ে যখন যার সাথে সম্পর্ক আছে মানে তার সাথেই সম্পর্ক আছে, সে হয়তো খুব সংক্ষিপ্ত ড্রেস পরে আছে, ইট ডাজন্ট মিন যে আপনার দেখানোর জন্য আছে। শি অর হি ইজ ভেরি অনেস্ট। তো এই ডিসঅনেস্টিটা কিন্তু বাংলাদেশে খুব প্রকট আকার ধারণ করেছে। এটার বিভিন্ন সোশ্যাল আসপেক্ট আছে, কেন মানুষ একটা এগুলো আবার দীর্ঘ আলোচনা বাংলাদেশে গত কয়েক দশকে যে অবস্থাটা, সামাজিক যে বৈষম্যটা হয়েছে, এই বৈষম্যটার পিছনে এটা মেন রিজনটা কারণ কাজ করে। যে একজন দেখছে যে তার তার পরিচিত সামাজিক যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মগুলো সে নিজে পরশ্রীকতা কাতরতায় ভুগে অথবা সে হীনমন্যতায় ভুগে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাংলাদেশে এটা একটা নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখবেন যে গত কয়েকদিন আগে দেখলাম, ইউটিউবেই দেখলাম যে একটা মেয়ে, সে হচ্ছে পরকীয়া প্রেম করতে গেছে এবং এমন সময় তার হাজবেন্ড ধরছে এবং হাজবেন্ড ধরে মানে তাকে আবার বিয়েও দিয়ে দিয়েছে। সেটা অন্য গল্প। এই পরকীয়ার গল্প তো আর আমাদের কাছে আসলে এটা খুব নতুন কোনো গল্প নয়, বাংলাদেশে প্রতিদিনের অহরহ ঘটনাটা। ডিসঅনেস্টি, রিলেশনশিপের ক্ষেত্রে ডিসঅনেস্টি বাংলাদেশে এই মুহূর্তের জন্য খুব চরমে পৌঁছে গেছে। এটা নিয়ে আর মানে এটা কেন পৌঁছাইছে এটা দীর্ঘ আলোচনা। বাট এটা খুবই দুঃখজনক যে আপনার এই ছেলে মেয়েটা মারা গেছে এবং তাদের নিহত হয়েছে। আসলে ডিসঅনেস্টির একটা পেমেন্ট তো আছেই, কোনো না কোনো ভাবে হয়তো। আপনি যদি আরো একটা কথা আছে, আপনি চমৎকার করে বলছেন ডিসঅনেস্টির একটা পেমেন্ট তো আছেই, পেমেন্ট রিপেমেন্ট এটা আছে। কিন্তু আমাদের দেশের যেসব ছেলেমেয়েরা এখানে আউট অফ কালচার সম্পর্কে যায়, যাওয়ার ক্ষেত্রে আহ, তাদের সচেতনতা, তাদের ফিউচারিস্টিক ধ্যান ধারণা, এক্ষেত্রে কি আপনি কোনো মডার্নাইজেশন অথবা আর একটু বেশি কেয়ারফুল হওয়া উচিত? আদারওয়াইজ স্রেফ ও অমুকে মুসলমান, আমি তার সাথে একটা সম্পর্ক করি তাইলেই ঠিক আছে? আবার এমনও তো হয়, ধরেন বাংলাদেশি একটা ছেলের সাথে সম্পর্ক করতে গেছে, বাংলাদেশের ছেলেরাও তো আবার দেখছি যে তারা তাদের বউরে পিটাই অ্যাবিউজ করে অ্যাসল্ট করে জাহান্নাম ব্যবস্থা করছে। আবার আমি এইটাও নিউ ইয়র্কের মতো জায়গায় দেখছি, বউরা হাজবেন্ডরে পিটাইয়া রক্ত কইরা আবার বাচ্চা কাচ্চা দিয়া পুলিশে কল কইরা জামাইরে অ্যারেস্ট করাইয়া দিছে। এগুলো তো আমরা অহরহ দেখি। হ্যাঁ, জি, এই অহরহ এইগুলো আপনি দেখেন কেন? তার কারণ হচ্ছে কি, আমরা মনে করি কি রিলেশনশিপ হচ্ছে যে মানে রিলেশনশিপ এই বিষয়ে আমি পড়াশোনা করেছি,
কিন্তু রিলেশনশিপ একজনের টু ইন্ডিভিজুয়ালের ভিতরে যখন রিলেশনশিপ করতে হবে, এটার আলাদা একটা দক্ষতা লাগে। আপনি কিন্তু 16 বছর আপনি এমএ পাস করছেন, পিএইচডি করছেন, একদিনও আপনি পড়াশোনা করেন না যে হাউ টু ইস্টাবলিশ অর মেক এ সাস্টেনেবল রিলেশনশিপ। এই বিষয়ে কিন্তু আপনার কোথাও কোনো পড়ালেখা করানো হয় না, কোথাও কোনো পড়ালেখার ব্যবস্থা নেই, অন্তত বাংলাদেশে নেই। তো সুতরাং রিলেশনশিপের যে এই যে আপনি বললেন যে একটা ছেলে একটা মেয়েকে মেরে কি বলে হাজবেন্ড ওয়াইফ গন্ডগোল করতেছে, এটা এখানেও আছে, এটা বাংলাদেশেও আছে। তার মানে কি এইটার পিছনে আমি বললাম সোসাইটির যদি আর একটু পিছনে যাই তাহলে অন্য আলোচনা। তবে এইটুকুন বলি আমরা আসলে একটা ডাইনামিক ফেনোমিনা, মানুষ একটা ছেলে হোক মেয়ে হোক, একটা ডাইনামিক ফেনোমিনা। আমি ধরে নেই যে আমার ওয়াইফের সাথে সম্পর্ক আমি যেভাবে চাই, বিষয়টা এরকমের যে ও একটা ডাইনামিক ফেনোমিনা, ওর নিজস্ব একটা চিন্তা আছে, ওর নিজস্ব একটা চেতনা আছে, এইটাকে আমি কখনোই কনসিডারেশনে নেই না। আর সেকেন্ড থেকে হচ্ছে আমাদের তো একটা সেই প্রচলিত সেই দীর্ঘদিন ধরে আমাদের ভিতরে একটা পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করে। পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করার কারণে আর এখন হচ্ছে নারীবাদীদের এই দুটোর ভিতর দ্বন্দ্ব হচ্ছে খুব চরমে। পুরুষতান্ত্রিক মানসিকতার ভিতরে যেটা আসে সেটা হচ্ছে আমি যেহেতু বিয়ে করেছি, সম্পর্ক করেছি, আমার একটা ডমিনেন্স থাকতে হবে। আর ইদানিংকালে মেয়েদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে নারীবাদীরা তারা মনে করে যেহেতু আমি নারীবাদী, যেহেতু আমি বা যোগ্যতা কোথায় কম, তো সুতরাং বিষয়টা হচ্ছে যে আমি এখানে আমারই বা ডমিনেন্সে থাকবে না কেন। এই দ্বন্দ্বটা হওয়ার পিছনে আবার আমি টানতে চাচ্ছি না, আমাদের সোশ্যাল স্ট্রাকচার এখানে বেশি পরিমাণ দায়ী। বলবো হ্যাঁ বলেন। হ্যাঁ, সোশ্যাল স্ট্রাকচারটা দায়ী এরকমের যে আমাদের সমাজে আপনি দেখেন যে একটা মেয়ে বা ছেলে কেউ কিন্তু স্যাটিসফাইড না, সে তার সাথে সম্পর্ক এখানে যদি আপনি দেখেন বা বিদেশে যে কোনো দেশেই দেখেন, একটা পিএইচডি থেকে মেয়ে একটা ছেলেকে বিয়ে করছে যে হচ্ছে মনে হতে পারে যে সে একটা কার্পেন্টার, একটা গার্বেজ ম্যান, কিন্তু তাকে বিয়ে করছে কিভাবে? তাকে বিয়ে করছে একটা কারণে, হি কনসিডার দ্য হোয়াট এ ম্যান ইজ, হোয়াট টাইপ অফ ম্যান দিস ইন্ডিভিজুয়াল ইজ, তার সাথে আমার স্টেপিং করতে ভালো লাগবে কিনা, কমফোর্টেবল কিনা, দিস ইজ ওনলি ক্রাইটেরিয়া হি অর সি কনসিডার। আমাদের এখানে আমরা কি কনসিডারেশনে নেই? আমি প্রথমত নেই হচ্ছে আচ্ছা ঠিক আছে, ওর বেটাকে মানুষ কেমন ছেড়ে দরকার, ওর কি চাকরি আছে নাকি ভালো, ওর ছেলেকে টাকা আছে নাকি, ওর বাপের কি মর্যাদা আছে, এগুলো কিন্তু ব্যক্তিগত বা সাংসারিক লাইফে কোনোটাই কাজে লাগে না। কিন্তু সোসাইটি আমাদেরকে এত বেশি আষ্টে পৃষ্ঠে ধরে রাখছে যেগুলো হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে একটা খুব বড় ধরনের একটা বাধা হিসেবে কাজ করে। আপনি এক্সট্রা মনিটারি সম্পর্কের কথা বললেন, আজকেই যদি দেখা যাচ্ছে যে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, আমি দেখা যাচ্ছে যে আমি চাকরি করি হচ্ছে যে ইয়েতে কি বলে না, আমি সরকারি চাকরি করি, দেখা যাচ্ছে যে আমি একটা কলেজে চাকরি করি, আমার একটা বন্ধু দেখা তথাকথিত বড় চাকরি হচ্ছে সে পুলিশে চাকরি করে, একই সাথে জয়েন করেছি। তো স্বাভাবিকভাবেই তার যে অবস্থাটা দেখবে, একসাথে জার্নি করতেছি, মনে করেন আলাদা একটা জায়গায় জার্নি করতে যে তাকে যে ও পুলিশের এসপি সাহেব আসছে, সুতরাং এই জায়গায় কেউ ঢুকবেন না, আপনি এই কামরাতে মনে করেন যে আপনার জার্নি করতেছেন, আপনি ঢাকা থেকে বরিশালে যাচ্ছেন, ঢাকা থেকে যদি বরিশালে আপনি যান, ওই কামরাতে 3 তলায় যদি পুলিশের কোনো এসপি থাকে বা কোনো অফিসার থাকে, আপনাকে ঢুকতেই দিবে না, উপরে না আমাদের অফিসার আসছে, ঠিক আছে, কিন্তু সে কিন্তু একটা রুম ভাড়া করছে। এখন যদি আমার ওয়াইফ দেখে যে আমার ওয়াইফ বা কেউ যদি দেখে যে জিনিস, একটা মেয়ে যদি দেখে যে ওর বান্ধবীর হাজবেন্ড এইরকমের, তো স্বাভাবিকভাবেই তার ভিতরে একটা কম্পারিজনের একটা সুযোগ তৈরি করে দেন। আপনি আর ওই ইন্ডিভিজুয়াল ব্যক্তিটা কত ভালো আর কত মন্দ এটা দেখার সুযোগ নেই, তার কাছে প্রথমেই ভাসবে যে আমি যাকে বিয়ে করছি তার কি ক্ষমতা, তার কি প্রাচুর্য আছে, এই বিষয়গুলো প্রথমে আসবে। তো সুতরাং এই চিন্তা থেকে বাংলাদেশে যেমন মনে করেন যে আপনার বেশি পরিমাণ ইদানিংকালে এই যে এক্সট্রা ম্যারিটাল সম্পর্কটা, কেন এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক হওয়ার পিছনে মানে আপনি জান না, একটা গেছেন খাইতে মনে করেন আপনি রেডিসনে খাইতে গেছেন, অথবা কারোর সাথে রেডিসনে খাইতে আপনি একটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছেন ফেসবুকে, এটা কোথা থেকে আসে? এটা আসে আপনার হীনমন্যতা থেকে। এটা আপনার হীনমন্যতা কি? সামহাউ ইউ ওয়ান্ট টু প্রেজেন্ট ইয়োরসেলফ দ্যাট ইউ আর সুপিরিয়র। আপনি যখন সুপিরিয়র নিজেকে করছেন, তার মানে আপনি ইনফিরিয়র, ইউ আর কম্পেয়ারিং উইথ সামওয়ান, রাইট? আপনি একটা চমৎকার কথা বলছেন শাহিন ভাই, চমৎকার কথাটা আমি বলছেন এই জন্য আপনি এই আলোচনার মাধ্যমে এই কথাটা টানবেন আমি বুঝি নাই, কিন্তু কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে কোনোদিন হয়তো রেডিসনে যায় নাই, কিন্তু কোনো একটা কারণে রেডিসনে গিয়ে ঢুকে পড়ছে,
এখন ওইখানে এক কাপ চা খাইছে এবং ওইটার একটা ছবি তুললা ফেসবুকে না দেওয়া পর্যন্ত ওই বেটা বা বেটির ঘুম হবে না। এটা ওই বেটার বেটির দোষ না তো, ওই বেটার বেটির দোষ না। এখানে আপনাকে বুঝতে হবে সোসাইটি আপনাকে করছে, যে সোসাইটি প্রতি মুহূর্তে আপনাকে বোঝা দিচ্ছে কখনো আপনি বড় কখনো আপনি ছোট। আপনি দেখেন, আপনি একটা ইন্ডিভিজুয়াল দেখেন, আমি নিজেও মাঝে মাঝে আমার তো আসলে চলাফেরা আমি নিজে খুব মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই। আমার সাথে অনেক বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি মালিকের সাথে আমি কথা বলি বা আমার কাজ চলেছে, আমি জিজ্ঞেস করছি যে ভাই আপনি তো অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনি একজন মন্ত্রীর সাথে একজন সচিবের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে এরকমের লোলুপ দৃষ্টিতে কেন দেন? এত এত আপনি কেন ইসের মতো, মানে আমি খুব বাজে শব্দ ব্যবহার করছি। তার মানে কি, সে এত অর্জন থাকার পরেও রাষ্ট্র তাকে বলছে তোমার অর্জন নট ইনাফ, ও সচিবের অর্জনই অনেক বেশি। তো সুতরাং এই যে মানুষকে আমাদের সোসাইটিতে এইটা যখন হচ্ছে এখন একটা ইন্ডিভিজুয়াল মেয়ে, আপনি আসেন পরকীয়ার ব্যাপারটাতে, মেয়েটার যে সম্পর্কের ব্যাপারটাতে, সম্পর্কটা তো মানুষ স্বাভাবিকভাবেই আপনি হচ্ছে কি যে সবাইকে ইনসিকিউর করে ফেলছেন সমাজে, আপনি স্বস্তি দিচ্ছেন না কাউকে, কিন্তু স্বস্তি দিচ্ছেন না। যে লোক অনেক টাকার মালিক তাকেও আপনি স্বস্তি দিচ্ছেন না, যে লোক অনেক কম টাকার মালিক তাকেও কিন্তু আপনি সমাজ স্বস্তিতে রাখে নেই। তার কারণ প্রতি মুহূর্তেই আপনি কম্পারিজনের সুযোগ দিচ্ছেন, কম্পারিজন সুযোগ। এই যে এই মেয়েটা এর সাথে প্রেম করছে, কেন প্রেম করতে রাজি হয়েছে? বিকজ অফ তার একটা সার্টিফিকেট আছে, কি পাসপোর্ট আছে, সামহাউ সে একটা জায়গায় বৈষয়িক কোনো কিছু, সে কিন্তু তার মনের সাথে মিলবে। একটা লোকের সাথে সে বিয়ে করবে মানে কি, তার সাথে সে স্টেপিং করবে, রাইট? স্টেপিং করবে তো স্টেপিং করতে কমফোর্টেবল কিনা এটা কিন্তু কনসিডারেশনে নেয়নি, বাংলাদেশে নেয় না। দেখবেন যে অনেক মেয়ে বিয়ে করতে পারছে না, মেয়ে বাংলাদেশে বিয়ে করতে পারছে না কেন? পিএইচডি হয়ে গেছে, ওই যে আমাদের সমাজে বিসিএস হচ্ছে বিশাল কিছু, ও বিসিএস পায়নি। কিন্তু এটা যদি সে আজকে নেদারল্যান্ডে সে থাকতো বা বাংলাদেশ ছাড়া এই সাবকন্টিনেন্টে অন্য যে কোনো রাষ্ট্রে থাকতো, সে কি দেখতো? একটা ভালো মানুষ দেখতো। বাংলাদেশের ওই পিএইচডি ডিগ্রি মেয়েটা কিন্তু ভালো মানুষ দেখে না। একটা কথাকে আপনি কিভাবে নেন? আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন আমেরিকান ডিভোর্সের উপর একটা রিসার্চ করছে, সেই রিসার্চে তারা একটা জিনিস দেখাইছে, আমেরিকায় বর্তমানে ডিভোর্স রেশিও আছে 77%, তাইলে আমেরিকায় বিয়ে সার্ভাইভ করে 23%। আপনি কি জানেন একটা মজার ব্যাপার? আপনি কিন্তু আকাশ থেকে পড়বেন, আজকের হয়তো প্রথম জানলেন আপনি। আমি ACLUর আমি রিসার্চ ওয়ার্কে গিয়ে অবাক হয়ে গেছি যে 23% বিয়ে সার্ভাইভ করে, তার ভিতরে 19% যাদের বিয়ে সার্ভাইভ করে তাদের বয়সের তফাৎ কত জানেন? আপনি অনুমান করতে পারেন? 10 বছর না ভাই, 13 থেকে 19 বছর। রাইট? আপনি জানেন 13 থেকে 19 বছর এই বিয়েটা সার্ভাইভ করছে, এই বিয়েটা সার্ভাইভ করে। আচ্ছা, আর আপনি দেখেন মেয়ের বয়স 23, বিয়ে করে 25 বা 27। এটা কি জানেন? এটাকে আমেরিকান কালচারে তারা কি বলে জানেন? ইটস এ সেক্স রাইট, রাইট, সেক্স ড্রাইভ। মানে এটা যৌনতার বাইরে তারা ওখানে কোন আইডিয়ালস ফ্যামিলি বলতে কিছু তারা পায় নাই। এবং বাংলাদেশেও কিন্তু এটা, আমি আপনাকে, আমার গত সপ্তাহে একটা বন্ধুর কাছে গেছি, ও হচ্ছে তার মেয়ের বিয়ের সম্বন্ধে কথা হচ্ছিল, তারপরে তার একটা বুয়েটে পাশ করা একটা আর্কিটেক্টটা মেয়ে, সে আর কি এখানে মোটামুটি কয়েকজনের বিয়ে শাদী দিয়েছে। সে পড়তেছে যতগুলো বিয়ে করছে আনফরচুনেটলি প্রত্যেকটাই ডিভোর্স হয়ে গেছে, এবং প্রত্যেকের তাদের বয়সের ডিফারেন্স হচ্ছে 1 থেকে 1.5 বছর 2 বছরের ভিতরে করেছে। ঠিক আছে? তো এইটার এই যে বিষয়গুলো হচ্ছে, মানে আপনার বয়সের ইয়েটা, সেক্স ড্রাইভ যেটা বললেন, এটা অফকোর্স একটা বড় ধরনের ইয়ে। আপনাকে আমি একটা কথা শুনলে আপনাকে আমি বলি, আমি বিল ক্লিনটনের লাইফ হিস্ট্রি পড়তেছিলাম। জি। সো বিল ক্লিনটন তার মাকে প্রচন্ড পছন্দ করত, ভার্জিনিয়া ক্যালি অত্যন্ত পছন্দ করত, মাকে ভালোবাসতো। কিন্তু কোনো একটা সময় রজার ক্লিনটন তার ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে সে এক সময় তার মা নিয়ে সমালোচনা করছে। আপনি অবাক হবেন না, একজন প্রেসিডেন্ট সে তার মাকে নিয়ে সমালোচনা করতেছে। কেন করতেছে এটা কি জানেন? বলছে, I understand we are American and we are Caucasian. It's a free society. A woman has the right to have as many boyfriends she wants. Right. But once a woman has more than 10 boyfriends, what type of woman is this? আপনি চিন্তা করে দেখছেন? আপনি একা একা চিন্তা করে দেখেন, বিল ক্লিনটনের মতো মডার্ন আমেরিকান সোসাইটিতে
ফিলসফিক্যালি এই লোককে আপনি চ্যালেঞ্জ করবেন? সে বলে যদি কোনো মহিলার 10 জনের মতো বয়ফ্রেন্ড থাকে, ওই মহিলার মধ্যে পড়ে, শি কুড বি ক্যাটাগরাইজড অ্যাজ প্রস্টিটিউট। আপনি এখন এই কথাটাকে আমাদের সোসাইটিতে একটা মেয়ে, আমার বোন, আমার মা, আপনার বোন, আপনার বউ, আপনার আত্মীয় স্বজন, এই কথাটাকে কে কিভাবে নিবে? কি বলবে জানেন? মারে নিয়ে কথা বলতে নাই। কিন্তু যারা বলে মাকে নিয়ে কথা বলতে নাই, তারা কি সমাজের কোনো পরিবর্তন বা কোনো রেভলিউশন তারা আনবে? আনবে না। রেভলিউশন কারা আনবে জানেন? বিল ক্লিনটনের মতো লোকজন। আজকের আমি বিল ক্লিনটনের নাম মেনশন করছি কেন? কারণ সে তার গণ্ডির থেকে বেরিয়ে একটা সত্য কথাকে সে বলার সাহস পাইছে। আর আমাদের সোসাইটিতে কি জানেন, আপনি এই সত্য কথাগুলো বলবেন, এইখানে এসে দেখবেন কলুর বলদের মতো কিছু লোকজন আমার ন্যাংটোয় গালি দিব, যে মিল্টন এটা কইছে কেন। আমাদের সমাজে এটা। আচ্ছা, এই বিষয়টাকে আমরা শেষ করব। আপনি আমাদের এই প্রবাসে যে বাবা মা তাদের হয়তো সন্তানদেরকে নিয়ে স্ট্রাগল করতেছে এই কালচারাল মাল্টি-কালচারাল সোসাইটিতে, তাদের উদ্দেশ্যে আমি আপনার একটা কনক্লুশন, আপনার একটা সাজেশন শোনার পরে আমরা বিষয়টা চেঞ্জ করে অন্য সাবজেক্টে যাব। আপনি তাদের উদ্দেশ্যে যদি কিছু শুধু বাবা মার জন্য না, ছাত্রছাত্রীদের জন্য আমি চাচ্ছি আপনি কিছু একটা বলেন। হ্যাঁ জি, আমার যেটা বলার সেটা হচ্ছে যে বাবা মার জন্য বলা যারা এখানে আসে, রিলেশনশিপটা প্রথম কথাতে ফ্যামিলির বাইরে কোনো কথা নেই, যে জিনিসটা ফার্স্ট ইজ ফ্যামিলি। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে হচ্ছে যে বোথ বাবা এবং মা ঠিকই, এবং সন্তানদের দুজনেরই থাকতে হবে যতদূর সম্ভব। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সন্তানদের উচিত বাবা মার সাথে সম্পর্ক তৈরি করে, খুব গভীর সম্পর্ক তৈরি করে, এবং সেক্ষেত্রে প্রোঅ্যাক্টিভলি মাদের, প্যারেন্টসদেরই এই দায়িত্বটা পালন করা উচিত। যত বেশি পরিমাণ বাবা মার সাথে ছেলে মেয়ের বন্ধুত্বটা তৈরি হবে, তত বেশি সে নিজেকে কনফিডেন্ট ফিল করবে। বাবা মা হবে হচ্ছে সন্তানের সর্বোচ্চ আশ্রয়স্থল। সেখানে সে অন্যায় করবে, সেখানে ইচ্ছামতো সে খেলবে, ইচ্ছামতো সে লাথালাথি করবে, করবে, কিন্তু তারপরেও সে ঘুরে ফিরে ওই ফ্যামিলিতেই আসবে। সো এইটার দায়িত্বটা হচ্ছে যে, এই জন্যই আমার কাছে মনে হয় যে ফ্যামিলি রিলেশনশিপটা ক্ষেত্রে বাবা মাকে একটু আগে আসতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যামিলি সন্তানদেরকেও বুঝতে হবে বাবা মার বাইরে আসলে তার কোনো, বাইরে যতই মানে বন্ধু থাকুক, ঘোরাফেরা করুক না কেন, আলটিমেটলি সে একা যখনই, তার মানে তার জন্য অপেক্ষা করছে তার বাপ মা। তো এই রিলেশনশিপটাতে আমি আগেও বলেছি যে আসলে আমরা মনে করি কি যে আমি এজ এ বাবা হিসেবে মনে করি আমার ছেলে আমাকে সন্তান, যেহেতু সে আমার সন্তান, সে আমাকে সবকিছু দিবে, আমাকে সম্মান করবে। এগুলো আসলে আমরা এটা আমাদের একটা ডিজাইন করা চাওয়া, কিন্তু এটা ঠিক না। এটার জন্য এফোর্টটা দিতে হবে। আমার সন্তানকে বিবেকের তাড়নায় যাতে সে আমাকে তার পরিবারের প্রতি দায়িত্ববান হয়, সেজন্য বাবা মাকেও যেমন খুব ভালো ভূমিকা রাখতে হবে, এজ ওয়েল অ্যাজ সন্তান যারা আছে, যারা এই জায়গায় সন্তান পড়তে আসে, তারা তো অবশ্যই ম্যাচিউর, তাদেরও বুঝতে হবে যে তার পরিবারের বাইরে পৃথিবীতে যতই আমরা বলি না কেন যে অনেক খোলামেলা পরিবেশ পাবে, বাট দিস ইজ নট হিজ হোম, নট লাইক হিজ হোম, নট লাইক, এই জায়গায় তার আশ্রয়স্থল সে খুঁজে পাবে না, ফ্যামিলির বাইরে সে তার আশ্রয়স্থল খুঁজে পাবে না। তো সুতরাং ফ্যামিলি রিলেশনশিপ, সেটা আমি সবার জন্যই বলছি, ফ্যামিলি রিলেশনশিপ করার ভিতরে এই ক্ষেত্রে মনোযোগ দেওয়ার মতো বেস্ট ইনভেস্টমেন্ট আর হতে পারে না। ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি মেকিং এর বাইরে আর কোনো মানে এটার পিছনে সময় দেওয়া, অর্থ ব্যয় করা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট। আপনি কি আরেকটা ব্যাপারে একটু কথা বলবেন? আমাদের এখানে ছেলে বা মেয়ে বা পুরুষ বা মহিলা যারাই আছে, আমরা কি এই কথাটা বলতে পারি যে আল্লাহর ওয়াস্তে, ফর দ্য সেক অফ ইউর সেফটি অর ইউর ফ্যামিলি সেফটি, গ্রিন কার্ড, পয়সা পাতি, ফুটানি, এই স্বার্থের জন্য কোন রিলেশনশিপে যেন না? অবশ্যই। ওখানে যদি আপনার পার্সোনাল কমিটমেন্ট না থাকে, ওখানে যদি আপনার রেসপন্সিবিলিটি না থাকে, ওখানে যদি উদারভাবে আপনি এই নিজেকে এক্সপ্লোর করতে না পারেন সম্পর্কটাকে, স্রেফ গ্রিন কার্ডের জন্য, স্রেফ পয়সার জন্য, স্রেফ ফুটের জন্য, স্রেফ রেডিশনে একদিন ভাত খাওয়ার জন্য, আল্লাহর ওয়াস্তে কোন সম্পর্কে যেন না, কারণ এই সম্পর্কটা ব্রেকডাউন করে। রাইট, অবশ্যই। আমি তো বললাম রিলেশনশিপের অনেস্টি, ট্রান্সপারেন্সি, এটার কোনো বিকল্প নেই। সাস্টেনেবল, ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি মেক সাস্টেনেবল রিলেশনশিপ, সেখানে অনেস্টি হচ্ছে থেকে মানে এর কোনো বিকল্পই নেই। এটা আমাদের ইসলামিক মানুষ, আমরা, আল্লাহ তাআলাও বলছে সহজ সরল পথের বাইরে কোনো পথ নেই।
এটা অবশ্যই বলবো। আরো একটা অ্যাডভাইস, আপনি একজন টিচার, আপনাকে আমি পুশ করছি কিনা জানি না। এই যে তারা বয়স, তারা 25 বছর, তারা, আপনি কি জানেন আমি 25 বছরের বাংলাদেশি মেয়েকে দেখছি 21 বছরের ছেলের সাথে সম্পর্ক কইরা বিয়ে করার জন্য আসছে আমার অফিসে। 35 বছরের বাংলাদেশি বেটি 27 বছরের এক ছেলেরে ধরে নিয়ে আসছে আমার অফিসে বিয়ে করার জন্য। 3 মাস পরে দেখি পোলা ওই বউ থুইয়া ভাগছে, আর বউ এরে পিটাপিটি 911 কল করা করি। এদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? না, আমি যে জিনিসটা বলবো সেটাই, যে জিনিস এদের উদ্দেশ্যে বলা, যেটা আমাদের, এটা আমাদের আমাদের মানে কি বলবো, যে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতর বা পড়াশোনার ভিতরেই আসলে এটা নেই, পারিবারিক শিক্ষার ভিতরে নেই, পড়াশোনার ভিতরে নেই। রিলেশনশিপ ইজ এ ক্যাপিটাল, এই আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়া খুব জরুরি। আপনার সাথে আমার আজকে রিলেশনশিপ ভালো, সবচেয়ে বড় কথা এই ক্যাপিটালটা যদি কেউ আফোল্ড করে, রিলেশনশিপ আপনার হাজবেন্ড ওয়াইফের ভালো মানে কি, আপনার সন্তানগুলো ভালো হবে, তার মানে কি সোসাইটি ভালো হবে। আবার রিলেশনশিপ ভারতের সাথে বাংলাদেশের যদি রিলেশনশিপ ভালো হয়, ডেভেলপমেন্ট হবে। সো আপনি একটা বৈশ্বিক ক্যাপিটালের চেয়ে রিলেশনশিপ, আমি একটু প্রতিবাদ করে লই, ভারতের লগে সম্পর্ক ভালো হইলে বাংলাদেশে কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। আমি এখন সম্পর্ক তো স্যাটিসফাই থাকতে হবে দুইজনকে, এটাই আর কি আমি বলছি। ভাই আমি একটা হাসির কথা কই। আমার একজনে বলছিল যে আমি এক মারোয়ারির সাথে সম্পর্ক করছি, আমি সারা জীবন চেষ্টা করছি ওই মারোয়ারিরে হ্যাপি করতে, কিন্তু মারোয়ারি কোনোদিন হ্যাপি হয় নাই। তারপরে সম্পর্কটা যেদিন শেষ হচ্ছে আর একত্রে থাকবে না, তখন বাংলাদেশি ওই মারোয়ারিরে জিজ্ঞাসা করছে যে মারোয়ারি, আমাদের সম্পর্ক আজকে তো আমরা আলাদা হয়ে যাইতেছি, তুমি সারা জীবন আমার লগে এই সম্পর্ক যে রাখলা, তুমি কেন খুশি হও নাই? আমি যদি তোমার লগে খুশি হই, তাহলে আমি যে মারোয়ারি বা আমি যে চুতিয়া, আমার এই ঐতিহ্য তো থাকে না, আমি জীবনেও স্যাটিসফাই হব না। ওদের নেচারই স্যাটিসফ্যাকশন লেখা নাই। বাংলাদেশের সাথে ভারতের যত, যাই হোক, এটা অন্য সাবজেক্ট। তো আমাদের এখন কথা হচ্ছে রিলেশনশিপের উপরে যদি কেউ ইনভেস্ট করতে যায়, একটা কথা চমৎকার ভাবে বলেছেন, এটা নিয়ে লেখাপড়া করা দরকার, এর চর্চা দরকার, এর চারিদিকে তাকানো দরকার, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পরিবারের দিকে একটু তাকানো উচিত। আরো একটা কথা, আপনার পরিবার হয়তো সবার পরিবারই তো আর খানদানি পরিবার না, সবার পরিবার এত শিক্ষিত পরিবারও না। শুনে না, আমাকে একটু বলতে দিবেন, আপনি খানদানি পরিবার, আপনার অনেক টাকা আছে, আপনার অনেক টাকা আছে, আপনি খান তো সেই খাবারে হোটেলে বসতে পারে 15 বা 20 বা $100 খাবার খাইতে পারবেন, তার বেশি তো আর খাইতে পারবেন না। বাকি চাহিদাটা তো আপনার সাইকোলজিক্যাল, বাকি চাহিদা তো এখানে, বাকিটা তো আপনি সাইকোলজি, যেখানে আপনি ড্রাইভিং সিটে বসে আছেন, সাইকোলজি ড্রাইভিং সিটে আপনি বসে আছেন। সো আপনি এখন আপনার এই টাকা দরকার, এইটা পরিমাণ দরকার, ওটা আপনি আসলে সৎ পথে আসছে অসৎ পথে আসছেন, সেটা তো আপনার নিজেই, আপনি এটাকে ড্রাইভ করতে পারবেন না। হাউ ইউ কন্ট্রোল ইউরসেলফ, দ্যাট ডিপেন্ড অন ইউ। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে খানদানির তো কোনো ইম্পর্টেন্ট কোনো ব্যাপার না। খানদানি পরিবার আপনার 100 মানে মিলিয়ন ডলার থাকলে কি আপনি বেশি খান? তা তো আর খান না, ফিজিক্যাল চাহিদা তো একই থাকে। তো ইফ ইউ স্যাটিসফাই ইউর ফিজিক্যাল নিডস, তারপরেরটা তো সাইকোলজিক্যাল। সো সাইকোলজি মানে ইউ নিড টু কন্ট্রোল ইউরসেলফ। ওকে, অত্যন্ত চমৎকার আলোচনা। আমি কেন যেন মনে হয় আমি, আপনি এবং আরেকজন ভদ্র মহিলাকে যদি আমরা কখনো অ্যাড করাইতে পারি, আমরা এই সাবজেক্টটা নিয়ে আরেকটা শো আমি করব। আমার মনের মধ্যে একজন আছে, আমি এই ভদ্র মহিলাকে বলবো আমাদের সাথে জয়েন করার জন্য ইন দ্য ফিউচার, খুব তাড়াতাড়ি। আমি আপনাকে একটা মহিলা দিব। ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, কারণ এখানে একজন মহিলারও দরকার আছে। কারণ ওই যে আমি আর আপনি কথা বললে বলবো আমরা পুরুষতান্ত্রিক সোসাইটি, মেল ডোমিনেটেড সোসাইটিতে আমরা দুই মেল যা পারি তাই কইতেছি, একজন মহিলা দরকার আমাদের আলোচনার জন্য। আজকের এই বিষয়টা এখানে আমরা শেষ করি। ফ্লোরিডায় যেই ছেলেটা, আমি ছেলে না, যেই পুরুষ এবং মহিলার ডেড বডি পায় নাই, পুরুষেরটা পাইছে, যারা মারা গেছে, আমাদের কষ্ট, আমাদের সমবেদনা, আমাদের আন্তরিকতা এই পুরো পরিবারের জন্য। এটা একটা দুঃখজনক চ্যাপ্টার বাংলাদেশি কমিউনিটির জন্য, মুসলিম কমিউনিটির জন্য। কারণ আমি ফ্লোরিডায় যখন পুলিশদের সাথে কথা বলেছি, তারা বাংলাদেশিদের সম্পর্কে নেগেটিভ ধারণা হয় নাই, তারা মুসলমানদের সম্পর্কে একটা বাজে ধারণা নিয়ে আমার সাথে কথা বলেছে।
তো আমাদের তরফ থেকে সমবেদনায় পুরা পরিবারটার জন্য, ছেলে এই নাহিদা বৃষ্টি এবং জামিল লিটন, তাদের সবার প্রতি। এবার শাহিন হক, আমরা আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে এসছি, আমরা ওই বিষয়টা নিয়ে আজকের আমরা আলোচনা শুরু করি। আপনি ফেব্রুয়ারি মাসের 9 তারিখে বছরে নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলুর রহমান আমেরিকার সাথে একটা ট্রেড এগ্রিমেন্ট করেছে। এখন বাংলাদেশের ভারতপন্থীরা এই ট্রেড এগ্রিমেন্টকে কাগজে পত্রে একটা দাসত্ব চুক্তি হিসাবে বর্ণনা করার খরবৈব চেষ্টায় তারা লিপ্ত। তারা বলে এই চুক্তিটা দাসত্ব চুক্তি। আমি আপনাকে প্রথমেই একটা কথা জিজ্ঞাসা করব, এটা নিয়ে আপনার লেখাপড়া করার সুযোগ হয়েছে কিনা? আপনি এই ট্রেড এগ্রিমেন্ট সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? আপনি কোনো নিউজ পেপারে আর্টিকেল পড়েছেন কিনা? অথবা আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি এই চুক্তিটা সম্পর্কে? যদি আপনি প্রথমেই এই কথাটা নিয়ে একটু বলেন। জি, না আমি তো আর রিসার্চার, এই বিষয়ক রিসার্চার না, বাট আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা আমি আপনার সাথে শেয়ার করতে পারি। জি প্লিজ। আচ্ছা, তো এইটা হচ্ছে যে আপনার এআরটি এগ্রিমেন্ট, কি বলে, এগ্রিমেন্ট রিসিপ্রোকাল ট্রেড, একজনের সাথে আরেকজনের আলোচনা হবে। তো এই ট্রেড, এই কথাটাকে, এই রেসিপ্রোকাল শব্দটাকে, আমরা তো বেশি শিক্ষিত, আমাদের রেসিপ্রোকাল শব্দটা আমাদের অনেকের কাছে পরিচিত না। দেওয়া নেওয়া এরকম, এইটাই একটু বুঝায় বলেন লোকজনদেরকে। আমেরিকা আসলে কি চাইছে? আমি দিব আর নিব, এটা হচ্ছে এটার মূল কথা আর কি। এখানে যে জিনিসটা দাঁড়াইছে, যে এখানে তো হ্যাঁ আমি শুনেছি যে এই চুক্তিগুলোতে যেটা আছে, মোটা দাগে যদি বলি, চুক্তিটাতে প্রথম মানে অনেক কিছুই আছে, চুক্তিটাতে অনেক কিছু আছে। স্বাভাবিকভাবে সাধারণ একটা গ্রুপ অফ পিপল আপনার মনে করছে যে এই চুক্তিটা হচ্ছে যে খুবই বাংলাদেশের দাসত্বমূলক চুক্তি, এটা একটা বলছে যেটা আপনি বললেন। এবং ভারত তো যেদিন এই চুক্তিটা হয় সেদিন ভারত কিন্তু, আপনি জানেন কিনা যে ভারতে কিন্তু মিডিয়াগুলোতে বলছে যে বাংলাদেশের সাথে তাদের এই চুক্তি হতে ভারত লুজার হয়েছে। ভারত লুজার কেন হয়েছে? ভারত তাদের প্রথম যে লুজার সেটা হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ফ্যাক্টরি গুলো ভারত থেকে তুলা আনতো। তো এখন ভারতের তুলা বিক্রি হবে না, সুতরাং ভারতে অনেক লোকজন তারা হয়ে যাবে, বেকার হয়ে যাবে। এইটা নিয়ে ভারতের একটা নিউজ, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা চুক্তির একটা অংশ। যে তারপরে আছে হচ্ছে যে বাংলাদেশে বোয়িং বিমান কিনতে হবে, বাংলাদেশ কৃষি পণ্য এই দেশে আনবে, মানে বাংলাদেশে আমেরিকান কৃষি পণ্যগুলো ঢুকবে। এই কৃষি পণ্যের ভিতরে আছে বিভিন্ন রকম তুলা আছে, তুলা একটা কথা বললাম, মাংস আছে, গম আছে, আটা আছে, হ্যাঁ তো সমস্ত কিছু ঢুকবে এবং তাদের জন্য কোনো প্রকার দেওয়া লাগবে না, কোনো শুল্ক দেওয়া লাগবে না। তো তাতে করেছে বাংলাদেশের পোল্ট্রি ফিড আছে, বাংলাদেশের পোল্ট্রি ফিড মানে শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে। আপাত দৃষ্টিতে বিষয়গুলো এইরকমের দেখি, কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়, ডক্টর ইউনূসকে অনেকে অনেক কথা বলি, অনেক স্মার্ট একটা মানুষ, তাতে তো কোনো সন্দেহ নেই, বিজনেস উনি খুব ভালো বুঝেন। এটা ডক্টর ইউনূস অনেক স্বপ্ন দেখা মানুষ, উনি স্বপ্ন দেখে চুক্তিটা করেছেন। স্বপ্ন দেখে এই চুক্তিটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে হচ্ছে এটা ইটস এ বিগ থিং। তো প্রথম কথা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে এই ট্রাম্প সরকার কিছুদিন পর্যন্ত কি করলো, যে সে গার্মেন্টসের উপর প্রচুর পরিমাণ শুল্ক দিল। শুল্ক দেওয়ার পরে এই রিসিপ্রোকাল চুক্তি হওয়ার পরে শুল্কের পরিমাণটা কমে গেল, এটা হচ্ছে 19% আসছে। তো আগে যেটা ছিল 19% ছিলই, তার উপরে আগে ছিল 37%, এখন আসছে 19%। 20 ছিল, 17% দিছিল, আগে ছিল 20, হয়েছিল আপনার 37, এখন এটা 19%। কিন্তু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাতে দেখতেছি আসলে 20% ওরা 10% করে নিচ্ছে। আমি গতকালে 2টা কন্টেনার আমি রিলিজ করেছি, তা আমি দেখলাম যে 10% করে তারা মানে ট্যাক্স নিচ্ছে, রিসিপ্রোকাল ট্যাক্স। এখন ব্রোকার হাউস বলতেছে যে না, রিসিপ্রোকাল ট্যাক্স হচ্ছে 10%। আচ্ছা, গার্মেন্টস সেক্টরে যে জিনিসটা হচ্ছে যে আপনার গার্মেন্টস, যদি আমি তুলা যদি আমেরিকা থেকে তুলা কিনি এবং ওই তুলাতে যদি আমি আবার রপ্তানি করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রকার শুল্ক দেওয়া লাগবে না, শুল্ক তখন হচ্ছে 0 হয়ে যাবে। তো এই রকমের সুবিধাগুলো নেওয়ার জন্য আমাদের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে আপনার আমাদেরকে কি বিভিন্ন রকমের কৃষি পণ্য বললাম,
সামরিক চুক্তি আছে, সামরিক চুক্তির কথা বলেছে যে বিশ্বের অন্যান্য দেশের সাথে চুক্তি হবে না, বাংলাদেশ এখান থেকে সামরিক সরঞ্জাম কিনতে হবে, বোয়িং কিনতে হবে, এবং আরো কিছু ডেঞ্জারাস কথাও আছে। যেমন ডেঞ্জারাস এই অর্থে ডেঞ্জারাস আছে, সেটা হচ্ছে যে সে পারমাণবিক ব্যাপারে, যেটা পারমাণবিক চুক্তি যেটা আছে, সেখানে পারমাণবিক শুধু তার সাথেই লেনদেন হবে, অন্য কারোর সাথে লেনদেন করার, এটাও আমি খুব একটা মনে করি না, অন্য দেশের সাথে লেনদেন করতে পারবে না। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে যেটা দিক, ভয়ঙ্কর দিক, আমেরিকা যদি কারোর সাথে কোনো একটা দেশের প্রতি, সেই ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করে থাকে, তো আমাকেও আমেরিকাকে ফলো করে ইরানের বিরুদ্ধে কিছু বলা, কি বলে, ইরানের পক্ষে কথা বলা যাবে না, এরকমের একটা, আমি জানি না এরকমের একটা দেওয়া আছে না, ওই ক্লোজের ভিতর ওইটা নাই, এটা নাকি আছে, এটা নাই। এটা ব্যাখ্যা করছে ইন্ডিয়ান মিডিয়ার কভারেজ দিয়ে, কিন্তু ওই চুক্তির একটা কপি আমার কাছে আছে, ওই চুক্তির ভিতরে এটা নিয়ে কোনো মন্তব্য করে নাই। আচ্ছা, তো এখন আপনি যদি এটা ভালো দিকগুলো দেখেন, খারাপ দিকগুলো বেশিরভাগ লোকজন, আমি যদি ধরি সে ফর এক্সাম্পল কৃষি পণ্য, বাংলাদেশের কৃষি পণ্য, আপনি যদি চান যে বাংলাদেশ আমেরিকাতে গরু মাংস পাঠাবে, এটা কি সম্ভব? আপনি নিজেই চিন্তা করেন, গরুর মাংস কি বাংলাদেশে কি এত পরিমাণ গরু আছে যে গরুর মাংস সে এখানে পাঠাইতে পারবে? সেটা তো সম্ভব না, তাই না মিল্টন ভাই? আচ্ছা, আপনাকে আমি আপনার কথাটা শুনিনি, আপনি যদি আবার বলেন গরুর মাংসের ক্ষেত্রে আপনি কি বলছেন। আমি একটা করে আসি, আমি চুক্তির একটা ফরম্যাট বলি। এই চুক্তিটার ভিতরে একটা জিনিস বলছে, টেকনোলজির ক্ষেত্রে ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, ইকুইপমেন্ট, ডাটা ম্যানেজমেন্ট, যা কিছু বলছে মডার্ন টেকনোলজি, এক্ষেত্রে বলছে বাংলাদেশের এই সাবজেক্টগুলো সম্পর্কে যদি তারা কোনো জায়গায় ডিল দেয়, তাইলে প্রথমে তারা আমেরিকাকে কনসিডার করতে হবে। একটা কথা, আমেরিকা যখন 5G বা 6G নেটওয়ার্ক দিয়ে তারা কাজ করে, ইন্ডিয়ার ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে এখনো তার কাছে যাইতে পারে না, তারা বসে আছে আমেরিকান টেকনোলজিকে তারা শেয়ার করে এটা ডেভেলপ করতে পারে কিনা। ইন্ডিয়া যে প্রোডাক্টটা আজকে ডেভেলপ করে, আজকের যেটা ইন্ডিয়া ডেভেলপ করে, বাংলাদেশে ওইটা তারা দেয় না। বাংলাদেশে দিতে গেলে তারা 3 বছর বা 10 বছর আগের পুরনো টেকনোলজি বাংলাদেশে দেয়। আর আমেরিকানরা বলছে তোমাদের তো 10 বছর আগের টেকনোলজির দরকার নাই, তোমরা যে কোনো সাবজেক্টে ডাটা ম্যানেজমেন্ট, তারপরে কম্পিউটার টেকনোলজি, ইলেকট্রনিক্স, বিভিন্ন জায়গায় যা কিছু আছে, এই মুহূর্তে আমেরিকা যেটা প্রোডাক্ট করবে, প্রডিউস করবে, ওইটা তোমাদের সাথে শেয়ার করবে। এই চুক্তির একটা শর্ত। সেক্ষেত্রে যদি বলে আমেরিকান ম্যানিপুলেশন, আমি তো মনে করি এই ম্যানিপুলেশন বাংলাদেশের জন্য ভালো। একটা কোন জায়গায় না, এই জায়গায় আমি নিজেও গ্যাপ দেখি না, শুধুমাত্র একটা যেটা করছে যে ট্যাক্স ছাড়া সে ইন্টারনেট বা এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত যাবে এদের ট্যাক্স ছাড়া দিবে। আমি এখানে একটু স্বপ্ন দেখি, আমি একটু স্বপ্ন হিসেবে দেখি। তার কারণ আপনি যদি মনে করেন যে সে টেকনোলজিক্যাল কোম্পানিগুলো যদি বাংলাদেশে যায়, সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা, আমি বলতে এই সম্ভাবনাগুলো তৈরি হবে অনেক বেশি। তার কারণ বাংলাদেশ তো সবার জন্যই মার্কেট, বাংলাদেশ সবার জন্য মার্কেট। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে এই সমস্ত টেকনোলজি গেলে ইন্টারনাল ভোক্তার চেয়ে এক্সটার্নাল ভোক্তাটা অনেক বেশি। এই চিপস ইলেকট্রনিক বিষয়গুলো সে যদি ইনভেস্টমেন্টের যদি বাংলাদেশ ক্রিয়েট করতে পারে, শুল্ক ছাড়া যদি সে নিতে পারে, এই টেকনোলজিগুলো তার বাংলাদেশই নিবে তা না, আমেরিকাতেই আবার ফেরত আসবে। এইটা হচ্ছে যে স্ট্র্যাটেজি। আমার কাছে মনে হয় যে জিনিসটা না হলে, মানে ডক্টর ইউনূস এবং খলিল সাহেব যে চুক্তিটা করছে, এটার শুধুমাত্র বাংলাদেশকে চিন্তা করে করা হয়নি চুক্তিটা। আমি যেটা আপনি তখন অমনোযোগী ছিলেন, আপনি শুধু চুক্তি বা বাংলাদেশের কথা চিন্তা করেন, আপনি নিজে চিন্তা করেন। আমেরিকা প্রথম ডোনাল্ড ট্রাম্প রাগ হয়ে বলল সে 56% ট্যারিফ বসায় দিল ইউরোপিয়ানদের জন্য, এশিয়ানদের জন্য, অল ওভার। কারণ সে বলছে রেসিপ্রোকালি আমেরিকার যেটা এন্টাইটেলমেন্ট, আমেরিকাকে এটা না দিয়ে তারা একতরফা ভাবে পাইতেছিল। আমেরিকা ধীরে ধীরে লোয়ার করতে 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 নিচে যাইয়া তাদেরকে 19% পর্যন্ত গেছে। আপনি কি জানেন বাংলাদেশে যখন 19% ট্যারিফে রাজি কইরা এই চুক্তিগুলা সাইন করতেছিল, দেশ এইটা বাধা দিছে। ওই দেশটাকে জানেন? ভারত আমেরিকারে বলছে তুমি বাংলাদেশের 19 কেমনে দাও।
যেটা আমারে দিছ, তুমি তো আমার সমান করে বাংলাদেশে দিতে পারো না, বাংলাদেশেরটা 26%ই থাকবে। আমেরিকা ওইটা শুনে নাই, বাংলাদেশেও 19%ই দিছে। একটা কারণে, কারণটা ছিল এই যে বাংলাদেশের মার্কেটটাকে আমরা যেভাবে সাপ্লাই দিতে চাচ্ছি, তোমরা যদি আমার চেয়ে ভালো কাউকে পাও তুমি নাও। ফর এক্সাম্পল, আমেরিকা কিন্তু এটা বলে নাই যে বাংলাদেশে কোনো কিছু কনস্ট্রাকশন বিল্ড আপের জন্য আমেরিকাকে প্রাধান্য দিতে হবে, এটা কিন্তু আমেরিকা ওই চুক্তির মধ্যে লেখে নাই। আমেরিকা কি লেখছে জানেন? এই ক্ষেত্রে তোমাদের আন্তর্জাতিক টেন্ডার দাও, খালি তুমি ইন্ডিয়ার এটা ঢুকাবা এইটা হবে না। আপনি কি বুঝছেন ইন্ডিয়ার পদে, ইন্ডিয়ার পাছায় এই কষ্টটা কেন? এই ট্রেড এগ্রিমেন্টে একটাদের যদি কম্পিটিশন এবং লুজার হয় সেটা ইন্ডিয়া, এটা তারা মাইনে নিতে পারছে না। না, আর আমি একটু আরেকটু ভালোভাবে মানে ইয়ে করে যদি বলি, মনে করেন যে সে বলতেছে যে পোল্ট্রি ফিড গেলে পরে পোল্ট্রি বাংলাদেশে পোল্ট্রি সেক্টরটা থাকবে না বা তারা ক্ষতিগ্রস্ত হবে। আমি কৃষি পণ্যে গরুর মাংস গেলে ইয়ে হবে না, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতেছিলাম, আপনি একটু অন্যমনস্ক ছিলেন। আমি জানতে চাচ্ছি বাংলাদেশ যদি মনে করে যে আজকে মনে করেন যে আমাদের এই যে চারপাশে যে সমস্ত দোকানগুলো আছে, এই দোকানগুলোতে আপনি মাংসের স্লাইস, তারপরে মাংসের ইয়েগুলো কি বলে, এটাকে কি বলে, যে প্যাকেট করে বিক্রি করবেন, বাংলাদেশ থেকে মাংস আনবেন, এটা কি সম্ভব? বাংলাদেশ কি অত গরু আছে বাংলাদেশ সাপ্লাই করতে পারবে? তার ইন্টারনাল চাহিদাই তো করতে পারে নাই। ঠিক আছে, এক্ষেত্রে আমেরিকা একটা কথা বলছে, চমৎকার এগ্রিমেন্টের একটা দিক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি সেক্ষেত্রে বাংলাদেশকে একটা অ্যাডভাইস করছে, বাংলাদেশ মাস্ট থিঙ্ক only one country that they are going to export meat or beef or mutton from India. তারা সেক্ষেত্রে ইনসিস্ট করছে কি জানেন? ইনডিরেক্টলি এন্ড ডিরেক্টলি তারা বলছে, why don't you get those things from China, from Vietnam, from Cambodia, from this, from that? এবং সেক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে তারা একটা কথা বলছে, যেই শিপে ফর এক্সাম্পল আপনি চায়নার থেকে অথবা কম্বোডিয়ার থেকে অথবা ভিয়েতনাম থেকে বিফের একটা শিপ, একটা সাপ্লাই আসলো পোর্টে, এবং তারা বলছে ওইখানে এই চুক্তির মধ্যে তারা বলে দিছে, যেই শিপ তোমাদের বন্দরে নোঙ্গর করবে ওই দেশের সাথে তোমরা ওই চুক্তিতে যাও, যাতে ওই দেশে তোমরা আবার এক্সপোর্ট যেটা করবা তোমাদের প্রোডাক্ট যেন ওইখানে চলে যায়, তাতে খরচের ক্ষেত্রে, ক্যারিং কস্টের ক্ষেত্রে বাংলাদেশের অনেক সাশ্রয় হবে, ভিয়েতনামেরও সাশ্রয় হবে। এবং তারা এই ক্ষেত্রে একটা এটাই আছে। কিন্তু আমি যেটা মনে করি এই চুক্তির ফলে যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণ যদি মিট বাইরে থেকে নিয়ে এসে মিট প্রসেসিং করতে হয়, প্রসেসিং হলে এটার মার্কেট হচ্ছে শুধু আমেরিকা না, পুরো বিশ্বই তো এটার মার্কেট, ঠিক কিনা? আপনি বলছেন যে বাংলাদেশে সামুদ্রিক মাছ ঢুকে তারপর সেগুলো শুল্কমুক্ত ঢুকে এখন এন্টারপ্রেনাররা তখন কি করতে হবে, তার কাঁচামাল যখন অ্যাভেলেবেল আছে, প্লাস হচ্ছে বিদেশিরাও এখানে ইনভেস্ট করতে যাবে, যে প্রসেসিং করে সে পুরো বিশ্বকে ছড়াই দিতে পারে। তো আমার যেটা মনে হয়েছে যে আমরা শুধুমাত্র ন্যারো দৃষ্টিতে দেখতেছি যে আমরা কোনো শুল্ক দিচ্ছি না, কি শুল্ক রাখতে, তাদের ট্যাক্স ফ্রি ঢুকতেছে, ট্যাক্স ফ্রিতেও যদি ঢুকে তারপরেও সে যে পরিমাণ জব ক্রিয়েট করবে বাংলাদেশে, বিদেশি ইনভেস্টররা যদি এখানে ইনভেস্ট করে বা বাংলাদেশের লোকও যদি ইনভেস্ট করে, তার কাঁচামাল যখন সে পাচ্ছে, যখন যে বিফ পাচ্ছে, অ্যাভেলেবেল বিফ পাচ্ছে, তখন তার সেকেন্ড স্টেপ কি হবে? সেকেন্ড স্টেপ হবে হচ্ছে এটা এক্সপোর্ট করা। আপনি একটা বিফের তো শুধুমাত্র আমরা যেভাবে কিনি এইরকমের না, তো কত স্টেক আছে, বিফ স্টেক আছে, কত রকম ব্যবহার আছে। তো এই পর্যায়ে হলে বাংলাদেশ, আমার কাছে যেটা মনে হয় চুক্তিটা যেহেতু করেছে ডক্টর ইউনূস, ওই অর্থে ওইটা চিন্তা করেই করছে, বাংলাদেশকে আসলে তার ওই প্রসেসিং শুধু মানে টারশিয়ারি লেভেলে তার প্রোডাকশন গুলো চলে যাবে। শাহিন ভাই, আরেকটা কথা আপনি শুনবেন, এই চুক্তির মধ্যে আরেকটা দিক আছে। আমেরিকা বলছে যে টেকনোলজির ক্ষেত্রে তোমরা চাইনিজ টেকনোলজি, অন্যান্য টেকনোলজি এটা তোমরা রিলাই করতে পারো, কিন্তু একটা জিনিস ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে এক্ষেত্রে তারা ইন্ডিয়ার সাবজেক্টটা টানে না, যে টেকনোলজির ক্ষেত্রে তোমরা কাদের উপরে রিলাই করবা, কিন্তু আস্তে করে বলছে কি জানেন, চিপস আমাদের কাছ থেকে কিনতে হবে, চিপ যেটা ব্রেইন অফ দ্য টেকনোলজি, বলছে এটা আমাদের কাছ থেকে কিনতে হবে, আমরা অথবা জার্মানি। এখন আপনাকে আমি একটা কথা বলি, এই চিপের ক্ষেত্রে আমেরিকা বা জার্মানির চাইতে ইন্ডিয়া কি সুপিরিয়র? আপাত দৃষ্টিতে তো সেটাই মনে করা যায় যে না, সুপিরিয়র না।
আপাত দৃষ্টিতে আপনি আমাকে যদি গত 54 বছরের, আমি সরি, চিপের টেকনোলজি 54 বছর হয় নাই, ওইটা আস্তে আস্তে 95 সালে আসছে। 95 সালে, সেই থেকে আজ পর্যন্ত ইন্ডিয়া কি এখন পর্যন্ত কোন চিপ ইনভেন্ট করতে পারছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড ক্যাটাগরিতে বলতে পারে তারা 1 থেকে 5-এর মধ্যে আসে? নাই ভাই, নাই ভাই, আমি একেবারে নাই ভাই, আমি জেনে বলছি নাই। ওয়ারাস আপনি সবচেয়ে নিম্নমানের চিপের ক্ষেত্রে ইন্ডিয়ান নিজেরা যে চিপ ব্যবহার করে না, ওই চিপ গুলো বাংলাদেশে দেয়, নেপালে দেয়, ভুটানে দেয়, মালদ্বীপে দেয়। মালদ্বীপ টের পাইছে এটা আমাদের জন্য ভালো না, নেপাল টের পাইছে এটা আমাদের জন্য ভালো না, টের পাইছে আমাদের জন্য ভালো না। কি বাংলাদেশের হাসিনা বাগি আর এই বর্তমান তারেক রহমান তারা মনে করে ওই চিপ তাদের জন্য ভালো। আপনি চিন্তা করে দেখছেন? আপনি চিন্তা করে দেখছেন যেখানে নেপালের বালেন শাহ বলছে আমরা ইন্ডিয়ান টেকনোলজি ব্যবহার করব না, এটা আমাদের জন্য ভালো না। বালেন শাহ বলছে এটা আমাদের জন্য ভালো না। আর বাংলাদেশের মাগি আমির খচ্চর ইন্ডিয়ান টেকনোলজি আমাদের জন্য ভালো, আমাদের জন্য উত্তম। এইগুলোর একটা ব্যাপার আছে ভাই, সমস্যাটা হচ্ছে কি যে আপনার যে কোনো একটা পদ্ধতি, প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আসলে আমাদের তো ফ্রেমেই ভুল আছে, ফ্রেমটাতেই হচ্ছে ফ্রেমেই ভুল আছে, কোনো রাজনৈতিক দলেরও ভুল আছে। সে মনে করেন যে হচ্ছে যে বিএনপি একটা পুরানো রাজনৈতিক দল, মোটামুটি 50 বছর তার বয়স হয়ে গেছে, তাই না? এবং এত বড় দল, তার কি কোনো হোমওয়ার্ক আছে যে সে তো জানে যে একটা না একটা পর্যায়ে তাকে ক্ষমতায় আসতেই হবে। তো তাহলে চমৎকার বলছেন আপনি, চমৎকার কথা বলছেন ভাই। এখন তার যদি ক্ষমতায় যদি থাকে, তার যদি ক্ষমতায় সে একটা সময়, তার কি কোনো সময় কোনো ভাবে হয়েছে যে না ঠিক আছে আমি আমার ফরেন পলিসিতে হচ্ছে আমি একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করি, আমি ইকোনমিতে হচ্ছে কি করব, আমি ইকোনমিক্স, আমি ক্ষমতায় গেলে পরে এই 5 জন লোক থাকবে যাদের বিরুদ্ধে, যারা ইকোনমিক মিনিস্টার হবে, যারা অর্থমন্ত্রী হবে, যারা শিক্ষামন্ত্রী হবে, তার কি এই ফ্রেমওয়ার্ক তার আছে? একটা রাজনৈতিক দল করতে হলে তো তাকে তো ওই, এখন যদি বলেন যেমন আপনি দেখবেন যে তার কিন্তু কোনো মন্ত্রী, কোন সেক্টরের মন্ত্রী কিন্তু কম্পিটেন্ট না, তার কারণ তার তো এই বিষয়গুলোতে সে কাজ করে নাই, তাই না? ভাই একটু থামেন ভাই, একটু থামেন। আমি জেকব মিল্টন যদি বলি বাংলাদেশের বিএনপির কোন মন্ত্রী কম্পিটেন্ট না, আমার এই কথাটা না ভাই, আমার কথা শেষ করতে দেন। বাংলাদেশের লোকজনদের কমন কথা হলো, স্পেশালি বিএনপির লোকজনের কমন কথা হলো জেকব মিল্টন অ্যান্টাই বিএনপির অথবা অ্যান্টাই গভর্নমেন্টের একজন লোকজন, তারা এটা মনে করে। আমারে আপনার কিন্তু কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, আপনি কিন্তু স্রেফ একজন একাডেমিক, আপনি লেখাপড়া জানা একজন মানুষ, আপনি সচেতন একজন মানুষ। আপনি যখন বলেন যে এই মন্ত্রিসভায় কম্পিটেন্ট লোকজনের অভাব, দ্যাট ক্যারিজ ওয়েট, দ্যাট ক্যারিজ ভ্যালিউস, আমি আপনার এই কথাটাকে আমি ব্যবহার করতে চাই, আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি। আমির খচ্চর বলছে লোকাল ব্যাংকের ঋণ কমাই আনবে, কে বলছে? আমির খচ্চর। কিন্তু আপনি কথাটা শুনেন, আমার কথা না, আপনি একটু কথাটা শুনেন। বিএনপির যে অর্থনৈতিক পলিসি সেটা হচ্ছে স্থানীয় ব্যাংক থেকে ঋণ কমিয়ে আনা। এবং আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে চাই আগামী বাজেটে তার পরবর্তী সময়ে আপনারা দেখতে পাবেন আমরা প্রায় সরকার স্থানীয় ব্যাংক থেকে ঋণ কিভাবে কমিয়ে আনছি ক্রমান্বয়ে, এবং এটার প্রতিফলন আপনারা আগামী দিনে দেখতে পাবেন, এই বাজেটেও দেখতে পাবেন। আমাকে একটা কথা বলেন, আমি ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে আমি গত 3 দিন আগে পোস্ট করছি, যে আপনি লোকাল ব্যাংক থেকে যদি ইনভেস্টমেন্ট কমাই আনেন তাতে ইকোনমি ডেভেলপ করে কিনা। আপনি কি জানেন আমি এটার 21টা রেসপন্স পাইছি, রেসপন্সও বলে নাই যে লোকাল ব্যাংক থেকে যদি আপনি ইনভেস্টমেন্ট কমাই আনেন, লোন কমাই আনেন, তাতে ইকোনমি ডেভেলপ করে। আমাকে একটা কথা বলেন তো, এই খানকি বেশ্যার ছেলে আমির খচ্চর কোন থিওরিতে পাইছে লোকাল ব্যাংক থেকে সে যদি লোন কমাই আনে তাতে ইকোনমিক ডেভেলপ হবে? না, আমি তো সেটাই বললাম। শুনেন, আমাদের কোনো কথা সাধারণত হয় কি যে আপনি এই দেশেও দেখবেন কি যে কোনো কথা যখন একজন স্টেটম্যান বলতেছে বা একজন কনগ্রেসম্যান বলতেছে, মন্ত্রী বলতেছে, হি ইজ বিং সাপোর্টেড বাই দ্য এভিডেন্স, তার এভিডেন্স তৈরি করে লোকজন দেয়।
তার একটা ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকে তার লাইনের। তো আমি এই জন্যই বললাম যে এই যে তারেক যে এত বছর ধরে, বা ইভেন আপনি যদি বলেন যে হচ্ছে কামাল ওই যে ইয়ে ছিল, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিল, তো অর্থমন্ত্রী ছিল, তো এখন তাদের তো আপনার এরকমের কোনো ফ্রেমওয়ার্ক নাই, এমন কোনো ডিজাইন নাই যে আমি ক্ষমতায় গেলে আমি এতগুলো মন্ত্রী পাবো, সেই মন্ত্রী করার জন্য আমার লোকজনকে ট্রেন্ড আপ করতে হবে বা আমার প্যানেল তৈরি করতে হবে, এই চিন্তা করতে হবে, এই চিন্তাটাই তো নেই। যে কারণে হচ্ছে যে উনি আগে ছিলেন মিনিস্ট্রিতে আমিন খসরু মাহমুদ, এখন দিচ্ছেন হচ্ছে আপনার অর্থমন্ত্রী মন্ত্রণালয়ে। তার কথাবার্তা এটা যা বলেন ওনারা এটাই হবে, খুব স্বাভাবিক, তার কারণ কোনো রিসার্চ নেই। শাহিন ভাই, আমি আপনাকে একটা কথা বলি। ধরেন ইকোনমির যদি এমন কোন থিওরি থাকে, মানে ইকোনমি অথবা ফাইন্যান্স ম্যানেজমেন্ট অথবা ইনভেস্টমেন্টে এমন যদি কোনো থিওরি থাকে যে লোকাল ব্যাংক থেকে লোনের পরিমাণ আমরা কমাই আনবো, ঠিক আছে, লোকাল ব্যাংক থেকে যদি ইনভেস্টমেন্ট কমাই আনে তাইলে জাতিগতভাবে অথবা ওই দেশের অর্থনীতির একটা প্রবৃদ্ধি বাড়বে, এইটা হবে ওইটা হবে। কোন ইকোনমিক্স এটা মনে করেন? ইনভেস্টমেন্টের কোনো বিকল্প নেই। এক, দুই, লোকাল কোন ব্যাংকে, আমি ফর এক্সাম্পল আপনাকে ঠান্ডা মাথায় আমি বলি, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট, সেখানে মেইন ইনভেস্টমেন্ট ব্যাংক লোনগুলো আটকাই আছে ঢাকা মহানগরীতে, লোনগুলো আটকাই আছে চিটাগং মহানগরীতে, লোনগুলো আটকাই আছে খুলনা মহানগরীতে, লোনগুলো আটকাই আছে রাজশাহী মহানগরীতে। আচ্ছা, তাইলে এই যত লোন আটকাই আছে তার 70 to 75% লোন আটকাই আছে ঢাকা ইটসেলফ। আপনি আমারে বলেন, এই আমির খচ্চর কইছে আমরা লোক ব্যাংকগুলো থেকে লোন কমাই আসবে, কিন্তু এই শুয়ারের বাচ্চা বলে নাই ছেলে নিজে $700 মিলিয়ন লোন খেলাপি, ওই লোন উঠাই আনবে, এটা কিন্তু বলে নাই। এইটা কিন্তু বলে নাই এসালমের কাছ থেকে টাকা ফেরত আনবে, এটা কিন্তু বলে নাই। এইটা কিন্তু বলে নাই শাহ আলমের কাছ থেকে, বসুন্ধরা শাহ আলমের কাছ থেকে লোন ফিরে আনবে, এটা বলে নাই। এটা বলে নাই সালমান রহমানের লোন ফিরে আনবে। কিন্তু কুত্তা বাচ্চা কি বলছেন জানেন? লোকাল রিক্সাওয়ালারা লোন নিয়ে রিক্সা কিনছে, ওই লোন তাড়াতাড়ি ফেরত আনা হবে। একটা ফার্মে, পোল্ট্রি ফার্মের এক বুড়ি মেয়ে ওই মুরগি তারপরে জীবন চালায়, তার লোন ফেরত আনতে হবে, এই কথাটা বলছে। কিন্তু বাংলাদেশের লোকজন কি এই জিনিসটা বুঝছে? পার্লামেন্টে বসে এই বিশ্বাস ছেলে বলে আমরা লোকাল ব্যাংকের লোন কমাই আনবো, পার্লামেন্টে সবাই থাপ্পড় দেওয়া শুরু করছে। আপনি এদেরকে কি বলবেন? এরা জনপ্রতিনিধি না এরা জনশত্রু, কোনটা? না, আমি তো বললামই যে এখন এটা হচ্ছে সস্তা জনপ্রিয়তার একটা ব্যাপার, যে আপনি এইটা এটা এটা একটা আসলে পৃথিবীতে আমাদের চেয়ে যে সমস্ত বড় দেশগুলো আছে তাদের ইকোনমিক্যালি যারা সাস্টেনেবল, অনেক শক্ত, তারা একটা নিয়ম মেনে চলে, তো এই ফ্রেমের ভিতরে থাকে। ওই ফ্রেমটা আসলে ডেভেলপ করাটা ইম্পর্টেন্ট। ওইটা যতক্ষণ পর্যন্ত আমি তো বললামই যে জিনিসটা হচ্ছে যে রাজনীতি দল হিসেবে বিএনপির তো কোনো এটার হোমওয়ার্ক ছিল না। সে হুট করে এক একজনকে ইয়ে করতে, তার তো আজকে আমির খসরু যদি না থাকে, আল্লাহ না করে কোনি মারা দেয়, তারপরে তার নেক্সটটা কে, তার তো একটা ইয়ে থাকবে যে আমার ইকোনমিক সেক্টরে হচ্ছে লাগে এই লোকটা দেখবে, শিক্ষা ভাই 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 একটা ভাই শাহিন ভাই, ভদ্রতাটাকে ভাই আমি 24 ঘন্টা সেলুট করি, কিন্তু গণশত্রুর দীর্ঘ জীবন আমি চাই না। আপনি কইছেন আল্লাহ না করুন ও যদি মইরা যায়, আর আমি কম ওর মতো গণশত্রু এখনো জীবিত কেন? আমির খচ্চরের মতো এই কুত্তা এখনো জীবিত কেন? হাওয়ার মতো নেতা এখনো জীবিত কেন? ভাই, ওদের জন্য আমার কোনো দীর্ঘায়ু কামনা তারা হবে না, কারণ এরা বাংলাদেশের 20 কোটি মানুষের জীবনকে কলোনিতে নিয়ে ঠেকাইছে এই কুত্তার বাচ্চারা। ওদের জন্য আমার কোনো দীর্ঘায়ু কামনা নাই। আমাকে একটু একটা কথায় আমি ব্যাক করে যাই। আমেরিকা এবং বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে একটা জিনিস আসলে একেবারে, আপনি যেমন একটা কথা বলছিলেন না, রেসিপ্রোকালটারে একটু বুঝায়। এখন আমি বলি এই চুক্তিটা বাংলাদেশে কেন প্রচার করা হইতেছে এটা দাসত্ব চুক্তি, কেন আমি এইটা আপনারা কইতেছি। এই চুক্তিটার ফলে
ভারতের যে একচ্ছত্র ম্যানিপুলেশন বাংলাদেশে ছিল, ওইটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, ওটা আর থাকবে না এই চুক্তির জন্য। ট্রু, আমি তো বললাম ভারতের আসল মুদ্রা কথা ভাই এইটা, 54 বছরে বাংলাদেশে ভারতের যে ম্যানিপুলেশন ছিল, এই ম্যানিপুলেশনটার জন্য এই 54 বছরে বাংলাদেশ প্রথম একটা সঠিক কাজ করছে আমেরিকার সাথে এই চুক্তিটা কইরা। না, আমি তো বললাম এটা একটা ভিশনারি চুক্তি। ভিশনারি চুক্তি এই অর্থে আমি ভিশনারি বলতেছি, আপনি ওই যে বললাম যে যদি কেন আমরা চুক্তিটাকে ব্যবহার করতে পারি, কিছু কিছু দিক আছে, অফকোর্স কিছু কিছু দিক আছে যেটাকে আপনার মনে হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে, আপাত দৃষ্টিতে নয়, সত্যিকারে, যেমন সামরিক সরঞ্জাম তার কাছ থেকে কিনতে হবে। আচ্ছা, সামরিক সরঞ্জাম তার কাছ থেকে কিনতে হবে, তারপর হচ্ছে যে বোয়িং বিমানের কথা আছে, যে জিনিসটা আলটিমেটলি আমার চলাফেরা আছে হচ্ছে আপনার আর্মিতে এবং ডিফেন্সে, তারা প্রত্যেকেই বলছে যে ভাই আমার একটা কাজও ছিল, আমি এখানে একটা বড় কি বলে আপনার গান আর কি গান বোর্ড এগুলো বিক্রি, যাই হোক আমার একটা সংশ্লিষ্টতা ছিল। তাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে যে আমরা আমেরিকান টেকনোলজিটা হচ্ছে যে নিতে চাই, চায়নার টেকনোলজি তারা ব্যবহার করছে, বলছে 2 দিন পরেই ইয়ে হয়ে গেছে। এবং আলটিমেটলি যেটা হচ্ছে যে আপনি চায়নার টেকনোলজি যত টাকা দিয়ে কেনেন, আমেরিকার টেকনোলজিতে খুব একটা বেশি পার্থক্য নেই। আর সেকেন্ড থিং হচ্ছে কি যে আর তুরস্ক টেকনোলজিটা চলে, তো এখন আমেরিকাতে আসতে চাচ্ছে বেটার টেকনোলজির জন্য, এর বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেকেন্ড থিং হচ্ছে কি যে এখানে আমেরিকা থেকে যখন আপনি টেকনোলজিটা নিচ্ছেন বা কোনো বোয়িং বিমান টিমান কিন্তু কিনতেছেন, এখানে কিন্তু অনেকগুলো মারপ্যাচও থাকে, অনেকগুলো। তার কারণ একটা আছে অফিস অফ ডিফেন্স কর্পোরেশন। এই ডিফেন্স কর্পোরেশনের আন্ডারে দেখা, আমি জানি না, হয়তো এইগুলো মাথার ভিতরে থাকতে পারে, মানে যারা চুক্তি করেছেন, ডিফেন্স কর্পোরেশনের আন্ডারে অনেক কিছু আছে যেগুলোতে ফ্রিও দেয় এই ইয়েগুলো, কি বলে ভাই আমি আপনাকে বলি ভাই, আমেরিকান মিলিটারি ইকুইপমেন্টের ক্ষেত্রে যে চুক্তিটার ক্লজ আছে, এই ক্লজে একটা কথা বলা আছে, এখানে বিশদ আলোচনা হয়েছে পেন্টাগনে, আলোচনার ভিতরে একটা সাবজেক্ট চলে আসছে, prospective enemy of Bangladesh if ever Bangladesh engage themselves to defend Bangladesh, তাহলে তোমাদের সম্ভাব্য শত্রুকে, আপনি কি জানেন স্কোয়ারলি এই প্রশ্নটা আসছে বাংলাদেশকে, যে তোমাদের সম্ভাব্য শত্রুকে বিরুদ্ধে তোমাকে দেশকে ডিফেন্ড করতে হবে, কার বিরুদ্ধে? আপনি কি জানেন এই আলোচনায় ওয়াকারুজ্জামান ছিল, এই আলোচনায় বিমান বাহিনীর প্রধান ছিল, এই আলোচনায় নৌবাহিনীর প্রধান ছিল, এবং এই আলোচনায় সামরিক বাহিনীর আরো 2-4 জন অফিসার ছিল এবং ডিজিএফআই ডিজি ছিল। আপনি কি জানেন তারা চুপ কইরা থাকার ফলে শুধু একজন এটা রেসপন্স করছিল, স্রেফ একজন, ওই একজনকে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি বলছে if Bangladesh is going to be forced to engage themselves to defend the nation, that only prospective enemy I could see is India. In India, there is no other nation can become a threat to the Bangladeshi existence. এখন বিরক্তিকর কথা হইতেছে, বাংলাদেশের যাদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে ওই দেশ থেকে কোনো ইকুইপমেন্ট আনা, এর চেয়ে জঘন্যতম বোকামি এন্ড স্টুপিডিটি কি হইতে পারে আমার একটু বলেন। তারা ভারতকে লোনে, ভারত কইছে কোন এক জায়গায় বাংলাদেশে তারা $5 বিলিয়ন লোন দিচ্ছে। $5 বিলিয়ন লোন কেমনে জানেন? 14 বছর 20 বছরের পুরানো বাংলাদেশে দিতে চায়, রাইফেল দিতে চায়, দিতে চায়, যেগুলা ফায়ারিং পিন নাই ওইগুলা বাংলাদেশে দিতে চায়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, তারা আমাদেরকে তাদের অস্ত্র দিতে চাইতেছে যেখানে ওই যে ফায়ার করার জন্য যে পিন লাগে পিন নাই। ওই কার্তুজ ইন্ডিয়াতে, এমুনেশন আর ইন্ডিয়ায় তৈরি হয় না, ওইগুলা বাংলাদেশে দিতে চায়। যেই অটোমোবাইল ইন্ডিয়াতে মিলিটারি আর ব্যবহার করে না, ওইগুলা বাংলাদেশে দিতে চায়। আর বাংলাদেশের সাধু বাচ্চারা ওইগুলারে আনে।
আমাকে ভারতের লগে বিশাল চুক্তি। এখন আমার রেকর্ড এই চুক্তি, এখন আমেরিকা যদি বলে যে তোমাদের মিলিটারি ইকুইপমেন্ট এন্ড মিলিটারি আর্মস ইকুইপমেন্ট এন্ড আর্সেনাল ইনক্লুডিং বোয়িং এন্ড আদার্স, I would like you to rely on us rather than relying on India. Then what is wrong with it? আমার একটু বলেন তো, what is wrong? সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আপনার এটা খুব সর্বস্বীকৃত যে আমেরিকান টেকনোলজি বেটার দেন বেস্ট ওভার দ্য ওয়ার্ল্ড, নো ডাউট। এখন আপনি কি জানেন যে কি পরিমাণ আমার যে সুযোগ, আমি যেটা বললাম যে আমি সুযোগ হয়েছিল আপনার ডিফেন্সে নেভিতে কথা বলেন, বলতে ভাই আমাদের কাছে কোনো কোনো ফ্যাক্টর না, বাজেট কোনো ব্যাপার না, উই হ্যাভ ইনাফ বাজেট। এবং একটা জিনিস আপনি 3 টাকার জিনিস এমনি আর্মি কেনেই 5 টাকা দিয়ে, তার কারণ এখানে বিভিন্ন রকমের 2 নম্বরই থেকে ঠিক রাষ্ট্রের কিন্তু ওই পরিমাণ টাকা খরচ হয়ে যায়। ভাই আর্মি চিফ থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা উপদেষ্টা থেকে শুরু করে প্রতিরক্ষা সচিব থেকে শুরু করে কর্নারে বাচ্চাদের ঘুষ দরকার। তার চেয়ে এই জন্য এর চেয়ে যে জিনিসটা হচ্ছে আমেরিকা থেকে যদি আপনি ঠিক, আমার তো ওই টাকা দিয়ে কিনতে হচ্ছে, ব্যাপারটা তো এমন না যে হচ্ছে আমি এর চেয়ে কম, ঠিকই খরচ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি নিচ্ছেন চায়না থেকে, আপনি নিচ্ছেন তার্কি থেকে, তো খুব একটা টাকার ডিফারেন্স হবে এটা আমার কাছে মনে হয় না। আরো একটা কথা আছে ভাই, আরো একটা কথা আছে, এই কথাটা আমাদের বাংলাদেশের ডিসকাশন হয় না, এই কথাটা বাংলাদেশের ডিসকাশন হয় না। চায়নার সাথে যখন এই চুক্তিগুলো করতে যায়, চায়না ওই ঘুষ দিতে রাজি হয়, রাইট? এই জায়গায় এটা আমেরিকা, চায়না ঘুষ দিতে রাজি হয়, আপনি শুনলে লজ্জা পাবেন। আর কি পর্যন্ত ঘুষ দিতে রাজি হয়, ইন্ডিয়া ঘুষ দিতে এক পায়ে খাড়া, রাইট, কিন্তু আমেরিকা ঘুষ দিতে রাজি হয় না। ইম্পসিবল। এখন আমাকে বলেন, তাহলে আমেরিকার চুক্তির জন্য এই মাদারফাকার যারা বাংলাদেশের পজিশনে বসে, আপনি বিসিএস অ্যাডমিন ক্যাডার বলেন, রাজনীতিবিদরা বলেন, আর মিলিটারি জেনারেলরা বলেন, এই শুয়ারের বাচ্চারা পাবে না, এই জন্য আমেরিকার সাথে চুক্তি করবে না। না ট্রু, তাদের কাছ থেকে আপনি টাকা বেরই করতে পারেন। আপনি যে, আমি এই বিষয়ে আমার অনেক দূর হাঁটা আছে, বুঝছেন? আপনি 2% মানে এই বিষয়ে আমার অনেক হাঁটা আছে যে আপনি একটা টাকা এখান থেকে যদি আপনি মনে করেন যে কেউ কমিশন খাবে আর ওই টাকাটা বাংলাদেশে যাবে, তার যাইতে হলে পরে কত পরিমাণ কাঠখড় পোড়াইতে হবে, এখানে আসলে তারা ওই পরিমাণ টাকা খাইতে পারবে না। বাট এইটা যদি চায়না থেকে কেনে, টার্কি থেকে কেনে, দিব্যি একজন বিশাল বড় লোক হয়ে যাবে। দিস ইজ ট্রু। এই কথাগুলো আপনি কেমনে আমাদের বাংলাদেশি লোকজনদেরকে আপনি বুঝাবেন? আপনি দেখেন কথা ফেসবুক থেকে গত মাসে বোধহয় 4.5 না 5 মিলিয়ন আইডি খাইয়ে দেওয়া হয়েছে, ইন্ডিয়ান আইডি খাইয়ে দেওয়া হয়েছে, ডিলিট করা হয়েছে। আপনি কি জানেন এই 5 মিলিয়ন ইন্ডিয়ান আইডি, প্রত্যেকটা আইডি হিন্দুদের, কিন্তু প্রত্যেকটা আইডি করা হয়েছে মুসলমানের নাম দিয়া। আচ্ছা, এটা আমি জানি না। আমি 4.8 মিলিয়ন ইন্ডিয়ান আইডি বিন ডিলিটেড বাই ফেসবুক, এবং এদের এই 5 মিলিয়ন আইডি ছিল বিলংস টু an individual, সে হচ্ছে হিন্দু, কিন্তু তার আইডিটা করা হয়েছে মুসলমান নাম দিয়া। আমি দেখি ফেসবুক এনাফ ডিলিট করে নাই, কারণ এই যে আমি আর আপনি যে কথা কইতেছে চুক্তির ফেভারে, এইখানে মুসলমান নামের বেশ কতগুলা ছেলে এখানে বাসে কমেন্ট করতেছে, ছেলেরা ওই মালাউ এইখানে ঢুইকা ভারতের ওই কাজ করতেছে। এইখানে যত লোক, আমি আর আপনি চুক্তি নিয়ে কথা কইতেছি ভাই, আপনি আর আমি দুইজনে প্রবাসী, আমরা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশে আমার আর আপনার পলিটিক্যাল অ্যাম্বিশন নাই, আমি আর আপনি বাংলাদেশে যাইয়া চারটা ডাইল ভাত খাওয়ার জন্য বৈশা রই নাই, আমরা বাংলাদেশের ওয়েলবিং নিয়ে কথা বলি, আমরা বাংলাদেশের নাগরিকদের ওয়েলবিং নিয়ে কথা বলি। আর এইখানে কিছু খানকির ছেলে ভারতের কাজ করার জন্য, ওরা হারামজাদা কুত্তা বাচ্চা হিন্দু, কিন্তু মুসলমান নামে একটা আইডি কইরা এখানে এসে কথা কইতেছে। আমার 14 গোষ্ঠী উদ্ধার করে, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে। আমারে বল, এই হইতেছে আমাদের চরিত্র। একটা কথা, আমি আর আপনি একটা জায়গায় একমত, এই চুক্তিটা গত ফেব্রুয়ারির 9 তারিখে বাংলাদেশ এবং আমেরিকায় যে ট্রেড এগ্রিমেন্টটা হয়েছে, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ একটা প্র্যাগমেটিক সিদ্ধান্ত নিছে। এই সিদ্ধান্তটা নিতে পারছে একমাত্র কারণে
ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিশনের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্র্যাগমেটিজমের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহসিকতার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রিজমের জন্য এই চুক্তিটা হইছে। কিন্তু এটা বুঝি যে এইটা করায় ভারতের একচ্ছত্র প্রতিবৃত্তি বাংলাদেশে হুমকির মুখে পড়ে গেছে। ভারত যে ম্যানিপুলেশন বাংলাদেশে করতো ওইখানে তারা আটকায় গেছে, যার জন্য তারা এখন বিভিন্ন ভাবে প্রচার করার চেষ্টা করে আমেরিকার সাথে এই চুক্তি সত্য চুক্তি, অথচ এই চুক্তির পুরোটার মধ্যে কোন জায়গায় ম্যানিপুলেটিভ। তোমাকে একটা কথা বলেন, আমি একা একা চুক্তিটা পড়তেছিলাম স্পেশালি মেজর আক্তারের একটা কলম পড়তেছিলাম, কনস্ট্রাকশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার এন্ড মেইনটেনেন্স এর ক্ষেত্রে আমেরিকা কেন বলে না এখানে আমাদের অগ্রাধিকার দিতে হবে? কেন বলে না জানেন? আমেরিকা 14,000 মাইল দূরে যাইয়া ওইখানে তারা ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে পার্টিসিপেট করবে না, তারা লাভ করবে না। সেক্ষেত্রে তারা কি বলছে জানেন? তোমরা যদি আন্তর্জাতিক টেন্ডার দাও তোমাদের সাশ্রয় হবে খরচের ক্ষেত্রে এবং তোমরা কম্পিটিটিভ মার্কেটে সবচেয়ে ভালো কাজটা পাবা। আমেরিকা কিন্তু ম্যানিপুলেট করে নাই যে এটা ইসরায়েলের দিতে হবে, আমেরিকান কিন্তু ম্যানিপুলেট করে বলে নাই আমার অমুক কান্ট্রির দিতে হবে, বলছে তোমরা আন্তর্জাতিক টেন্ডারে চায়না পাইলে চায়নারে দাও। আপনি তাহলে এক্ষেত্রে আমি নিরপেক্ষতা নিয়ে আমি কথা তুলতে পারি না। একটা কথা ওই চুক্তির মধ্যে একটা জায়গায় আলোচনা হয়েছে, হোয়াই বাংলাদেশ শুড গিভ এ প্রেফারেন্স টু বাই আর্মস এন্ড আদার ইকুইপমেন্ট ফ্রম আমেরিকা। বলছে তোমরা কি আমাদের যা আছে এই টেকনোলজির চেয়ে সুপিরিয়র আর কিছু পাও কিনা? আমাদের চেয়ে যদি সুপিরিয়র পাও যাও, then what is the manipulation? আমারে বলেন where is the manipulation? যে তার কারণ বাংলাদেশে আমি তো বললাম যে আমার যেহেতু যে সুযোগ হয়েছিল যে আমি একটা কোম্পানির এজেন্ট ছিলাম কুইচার্ড মেরিন, তো তখন কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে একেবারেই নেভির মানে চিফের সেকেন্ড চিফ ম্যান, তো উনি বলতেছে আমাদের টাকার অভাব নেই, উই নিড রাইট প্রোডাক্ট, ওকে রাইট প্রোডাক্ট। এবং সেদিনও আমার একজন প্রতিনিধি আমেরিকা বাংলাদেশে গেছিল। ভাই আমাকে এক সেকেন্ড একটু বলেন, আমার কয়েকজন দর্শক আছেন এখানে, আমি আপনাদের কথার ইউজুয়ালি আমি এই কাজটা করি না কিন্তু আমি আজকের বলতেছি। মোহাম্মদ ফরিদুল্লাহ, আপনাকে ঠান্ডা মাথায় বলবো, দাড়ি রাখছেন, এই ছবিটাও ফেক এবং আপনি একজন হিন্দু। আমার কথাটা যদি ভুল হয় আপনি স্ক্রিনে আসেন, আপনি আমার সাথে কথা বলেন, আমাকে প্রমাণ করেন যে আমি বোকাচোদা। আমাকে যদি আপনি প্রমাণ করতে পারেন আমি আপনার কথাটাকে যথেষ্ট সম্মান করব এবং আমি আপনাকে প্রমিস করলাম আপনাকে আমি গালি দেব না। আপনি এক বাবার যদি আপনি সন্তান হন মোহাম্মদ ফরিদুল্লাহ, আপনি স্ক্রিনে আসেন, আমি আমার লিংক আমি পাঠাইয়া দেই। আপনি পারবেন না, কারণ আপনারা আসলে জন্মাইছেন 25টা কোম্পানিতে আপনাদের জন্ম। হায়াত মাহমুদ নামে এক লোক বলছেন বান্দির পোলা। আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, হায়াত সাহেব, আমি মনে করি আপনি এক সনাতনী অথবা হিন্দু এবং আপনি ভারতের স্বার্থ রক্ষা করেন। আপনার যদি মনে করেন আপনার কথাটা সত্যি, আমি আপনাকে ইনভাইট করব, আসেন আমাদের সাথে জয়েন করেন, আমি আপনাকে কোনো বকা দেব না। রেইজ ইওর পয়েন্ট, কোন সাবজেক্টে আপনি আমার বা আমার গেস্ট আজকে শাহিন হক আমাদের চেয়ে আপনি ভালো বুঝেন, আমরা দুইজনই আপনার কাছ থেকে শিখবো। আপনি যদি আসতে চান আসেন, আমি লিংক দিয়ে দেই, ঠিক আছে? আপনি আসতে পারবেন না, কেন পারবেন না জানেন? আপনি জন্মেছেন আপনার মায়ের রেকটাম দিয়ে মুখে গু নিয়ে। ঠিক আছে, আপনাদের সাথে সময় নষ্ট করা আমাদের উচিত হবে না। আপনাকে আমি দর্শক তারা সম্মানিত দর্শক এক একজন তো এক এক কথা, না না এরা সম্মানিত দর্শক না ভাই। একটা কথা মনে রাখেন, আমাদের সোসাইটিটা নষ্ট হয়েছে এইখানে কারণ আমরা অপাত্রে সম্মান প্রদান করি। ওকে, এখন যে কথাটা আমরা কনক্লুশনে আসি সেটা হচ্ছে এই যে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, সেটা হচ্ছে এই, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস যে মার্কিন বাংলাদেশ যেই ট্রেড এগ্রিমেন্ট করেছে, এই এগ্রিমেন্টটা 54 বছরের জন্য কেন ঐতিহাসিক চুক্তি। আমি এক কথায় যদি বলি, ভারতের ম্যানিপুলেশনকে বাংলাদেশে কোন সরকার চ্যালেঞ্জ করে নাই। ভারতের ম্যানিপুলেটিভ বাণিজ্যকে
বাংলাদেশের কোন সরকার ব্যালেন্সে আনতে পারে নাই, কোন জায়গায় বাই প্ল্যানিং অর বাই পলিসি কোনো চ্যালেঞ্জ করা হয় নাই, এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের। আপনারা যদি বলেন তার 18 মাসের অর্জন কি, 18 মাসের ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জন, ভারতের কোন ম্যানিপুলেশনকে উনি অ্যালাউ করে নাই, উনি কোনোদিন চুপ্পুর সাথে গিয়ে দেখা কইরা কোনো অনুমতি নেয় নাই, উনি ভারতকে বুইরা আঙ্গুল দেখায় কইছে ইস মাই পিট, এবং যাওয়ার আগে উনি এই চুক্তিটা কইরা গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অর্জনই আমার জন্য এনাফ, কারণ গত 54 বছরে ঠিক ভারতের মুখের দিকে তাকাইয়া এই ধরনের একটা চুক্তি কেউ করতে পারে না। এটা দাসত্ব চুক্তি না, রেদার বাংলাদেশের জনগণের জন্য এবং দেশের জন্য একটা দেশপ্রেমিক চুক্তি, এবং আমরা উইন উইন সিচুয়েশনে আছি। তার উপরে আপনার মন্তব্য এবং আপনার কনক্লুশনের মাধ্যমে আজকের আমি শো শেষ করবো। জি, এখন প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমরা তো ভারতের সাথে যেমন তুলা একটা বড় একটা বা কৃষি র মেটেরিয়াল ভারতের উপরেই শুধু নির্ভরশীল ছিলাম। তো এখন এইটা ভারতের উপর নির্ভরতা কমে যাবে এবং ভারতের জন্য এটা বড় ধরনের চ্যালেঞ্জ যে আমাদের আরেকটা ওপেন মার্কেট ওপেন করতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার কৃষি পণ্যগুলো যে আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল একজন ইম্পোর্টার, আপনি নিশ্চয়ই এমন কোনো জিনিস ইম্পোর্ট করবেন না, আপনি তো বুঝেই করবেন, তাই না? আপনি বুঝেই করবেন যে শুল্ক, আমি যখন আমেরিকা থেকে ইম্পোর্ট করছি তখন বাংলাদেশের আমার অন্য দেশের তুলনায় আমার এটা কম কি বেশি সেটা বুঝেই আপনি ইম্পোর্ট করবেন। তো এই অ্যাক্সেসিবিলিটির সুযোগটা একটা বড় ধরনের সুযোগ আমি বলবো। আর সেকেন্ড দিক হচ্ছে, এটা আমার ব্যক্তিগত একেবারে খুবই ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে কি যে ডক্টর ইউনূস এই চুক্তিটা করছে খুব ভিশনারি একটা দৃষ্টিভঙ্গি থেকে। ভিশনারি এই দৃষ্টিভঙ্গি যে আমরা যদি এগ্রিকালচার প্রসেসিং আমেরিকাতে করা যতটা কস্টলি তার চেয়ে লেস কস্টলি ইন বাংলাদেশ, তো বাংলাদেশের মানুষের জন্য প্লাস বাংলাদেশে আমেরিকান ইনভেস্টর নেওয়ার একটা বড় ধরনের ক্ষেত্র তৈরি হবে। যে আপনি মনে করেন যে কৃষি আজকে বাংলাদেশে কয়টা চিপস ফ্যাক্টরি আছে, আলু চিপস ফ্যাক্টরি কয়টা আছে? আপনি যখন আলু এখান থেকে নিবেন, সেদিন একজন বলতেছিল সাংবাদিক যে আলুর দাম কম পড়বে, বাংলাদেশে কম দাম আর এখানে বেশি দাম। তো এইটা আপনি যদি কম দাম না হলে তো আপনি আলু নিবেন না এখান থেকে। আচ্ছা, আলু নিয়ে কি করবেন? আপনি তো সেটাকে কি করো আলু এটা নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি চিপস বানায় পাঠাবেন। তার মানে কি, চিপস বানায় যখন আপনি পাঠাবেন তখন হচ্ছে যে আপনি তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণ লাভবান হবেন। আপনি বলেন যে এই চিপসের আলুজাত প্রোডাক্টের কি পরিমাণ এ দেশে চাহিদা রয়েছে, তাই না? এটা বিশাল মার্কেট, শুধু বিশ্বব্যাপী মার্কেট। তো আমাদের যদি আমি এখন চাই, ইচ্ছা করলেও আমি কিন্তু বাংলাদেশ থেকে প্রয়োজনীয় পরিমাণ কাঁচামাল আমি পাবো না। তো কাঁচামাল নেওয়ার জন্য ইন্ডিয়ার বদলে আর একটা দেশ আমেরিকা থেকে যদি নেওয়ার সুযোগ থাকে, এই সুযোগটা বাঙালি এন্টারপ্রিনাররাও নেবে, আন্তর্জাতিক এন্টারপ্রিনাররাও এটাকে নিয়ে তারা যেটা করবে সেটা হচ্ছে কি যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়বে, বাংলাদেশের কর্মসংস্থান বাড়বে। এই সমস্ত জিনিস আমার কাছে মনে হয় যে অনেক বেশি পরিমাণ এই চুক্তিটা অনেক বেশি পরিমাণ যদি আমরা কাজে লাগাইতে পারি, আমরা যদি সত্যি কাজে লাগাতে, ভিশনারি দৃষ্টিভঙ্গিতে করা হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কম্পিট করার মতো একটা অবস্থা এই চুক্তির মাধ্যমে আসবে, এটা আমি মনে করি। আর অন্যান্য ক্ষেত্রে গোলামির কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে যে সেদিন একজন বললেন, একজন রিসার্চার, উনি বললেন যে এই চুক্তিতে এমন হয়েছে যে আপনি যে সমস্ত জিনিসগুলো বাংলাদেশে ঢুকবে ট্যাক্স ফ্রি তো ঢুকবেই এবং কোনো প্রকার বিএসটিআই বা অন্যান্য কোনো পরীক্ষা করা যাবে না বা ইন্সপেকশন করা যাবে না। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি তো পরীক্ষা করতে বিএসটিআই টাকা দিলেই তো আপনি একটা জিনিসের ছাড় দিয়ে দেন, এই অভিজ্ঞতা তো আমাদের আছে। তো এখন যদি আপনি এটা থার্ড পার্টি ইন্সপেকশন যদি করেন বা এখান থেকে যদি প্রি শিপমেন্ট ইন্সপেকশন করে নিয়ে যান, তাহলে তো আর আমার ওখানে ইন্সপেকশন দরকার নেই। আপনি যদি আমেরিকাতেই যে ইম্পোর্ট করবে, বাংলাদেশের যে লোকটা ইম্পোর্ট করবে, সে যদি তার ক্লজে লিখে দেয় যে আমি প্রি শিপমেন্ট ইন্সপেকশন চাই, প্রি শিপমেন্ট ইন্সপেকশনটা কি? প্রি শিপমেন্ট ইন্সপেকশন যখন হবে তার ল্যাবরেটরি চেকিং হবে, তার কোয়ান্টিটি চেকিং হবে, প্যাকিং চেকিং, এভরিথিং উইল বি চেক ইন আমেরিকা। আমেরিকা থেকে যখন চেক হয়ে যাবে তখন তো আপনার এই বিএসটিআই এর কাছে যে ধর্ণা ধরা যে কি কষ্টকর, এবং বিএসটিআই বসেই আছে শুধু টাকা খাওয়ার জন্য।
ট্যাক্স লোকজন বসে আছে টাকা খাওয়ার জন্য। তো ডক্টর ইউনূস জানে যে এই সমস্ত লোকজনকে অ্যাভয়েড, উনি যেমন পারেন নাই, তো উনি তো আমলাদের বা সরকারি কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। তো যে কারণে উনি প্রভিশনটা করছে যাতে করে ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনার বা ইনভেস্টর বা যারা এই বিজনেসটা করবে তাদের ভীষণ তো থাকবে যে এই এই প্রোডাক্টটার কাঁচামালটা ফিনিশ করে পাঠাবে তো বাংলাদেশি, যে তার জন্য মার্কেট একমাত্র তা তো না, মার্কেটটা তো বাইরে। তো এইটাকে যত গতিশীল করা যায় সেই সমস্ত পদ্ধতিগুলোকে উনি আইডেন্টিফাই করতে, কোন কোন জায়গায় অবস্টাকল, সেটাকে কিভাবে এটাকে লিমিটাইজ করা যায় বা এটাকে কতটা মানে স্ক্রুটিনিং করে দ্রুত কাজ করা যায় সেই ব্যবস্থা করছে। তো সব মিলিয়ে আমি বলবো যে জিনিসটা হচ্ছে অফকোর্স আমাদেরকে সাবধানী থাকতে হবে, বাট চুক্তিটা খারাপ এটা আমি কোনোভাবে বলতে চাই না, এবং কোনোভাবে বলতে চাই না যে এটা একটা গোলামি চুক্তি, এটা একটা ভিশনারি চুক্তি, এটা আমি বলবো। শাহিন হক, আজকের আলোচনায় আমি আর আপনি দুইটা বিষয় নিয়ে কথা বলছি, আরো একটা বিষয়কে টানার চেষ্টা করছি। কারণ আমির খচ্চর একটা ইকোনমিক থিওরি দেওয়ার চেষ্টা করছে, যে থিওরিতে বলছে লোকাল ব্যাংকের বিনিয়োগ কমায় আনা হবে। লোকাল ব্যাংকের কমানো আনলে ইকোনমি জাতিগতভাবে ডেভেলপ করবে, এমন কোন ইকোনমিক থিওরি কোন অর্থনীতির বইতে বিশ্বে কোথাও লেখা নাই। এই থিওরি সে কোথায় পাইছে? কারণ এই আমির খচ্চর মাহমুদ একটা বারের জন্য বলে নাই বাংলাদেশের 75% ঋণ খেলাপি রাজধানীতে, ইনক্লুডিং সে নিজে এবং তার ছেলেরা এবং সালাউদ্দিন এবং সালমান রহমান, শাহ আলম, বসুন্ধরা শাহ আলম, এরা একবারও বলে নাই। দুই, আমরা ফ্লোরিডায় যে এক ভদ্রলোক এবং যে ভদ্র মহিলা নিখোঁজ হয়েছে তাদের সম্পর্কে আলোচনা করেছি, এবং ফাইনালি আমরা মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তি, এই তিনটা আলোচনায় আমি চেষ্টা করেছি আলোচনাটাকে যদি আমরা একাডেমিক আলোচনায় নিয়ে যেতে পারি। শাহিন হক, আপনার আলোচনার মধ্যে আমি একটা স্ট্যান্ডার্ড দেখি, যে আলোচনাটাকে আমি একাডেমিক আলোচনার মধ্যে আমি টেনে আনি একটা কারণের জন্য। কারণ একটা সাবজেক্টকে সহজ সরল ভাবে আপনি অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাবে আপনি উপস্থাপন করেন, এবং আপনি আপনার মেধা দিয়ে লেখাপড়া দিয়ে চেষ্টা করেন এখানে তুলে আনার জন্য। এখন বাংলাদেশের সাধারণ মানুষদেরকে যখন বোঝানো হয়, মিথ্যাভাবে বোঝানো হয়, ভুল তথ্যের দ্বারা বোঝানো হয়, অজ্ঞাত সারে লোকজনদেরকে, যারা লেখাপড়া করে না তাদেরকে ভুল তথ্য দিয়ে বোঝানো হয়, এটা একটা দাসত্ব চুক্তি। এই লোকগুলোকে আপনি কি বলবেন, কিভাবে বোঝাবেন? তাদেরকে তো আপনি মুখ দিয়ে বলবেন, আপনি তাদেরকে বুঝায়া বলবেন, তাদেরকে কিভাবে বলবেন যেটা দাসত্ব চুক্তি না? গত 54 বছরে একটা ফিউচারিস্টিক একটা চুক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জাতির জন্য করে গেছে, এবং এই প্রথম ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে একটা চাপের মধ্যে পড়ে গেল, তারা আটকায় গেল এই চুক্তিটার জন্য, যার জন্য এই চুক্তিটাকে বাতিলের জন্য, বাইপাস করার জন্য এমন কিছু নাই যা তারা করছে না। আপনি তাদেরকে কিভাবে এক কথায় বুঝাবেন? না, আমার কাছে যে জিনিসটা মনে হয় কি মিল্টন ভাই, যারা এরকমের বলছেন তারাও যে খুব ভুল তা না। তার কারণ প্রথমেই যে জিনিসটা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে মনে করেন, আপনি যখন বলতেছেন কি যে আমেরিকার যে কোনো পণ্য যাবে বাংলাদেশে, কোনো পণ্য যাবে এবং এই পণ্যটা কোনো প্রকার ট্যাক্স ছাড়া ঢুকবে, ওকে। সেকেন্ড থিং হচ্ছে কিন্তু এটা কোনো প্রকার ইনস্পেকশন করা যাবে না, বিএসটিআই সার্টিফিকেট লাগবে না, এইটুকুন পর্যন্ত। কিন্তু তাদের এইটুকুন ধারণা নেই যে জিনিসটা হচ্ছে যে আপনি কয়জন রিসার্চারের এইটুকুন ধারণা আছে, বা যারা এটা বলেন যে ভাই এখন ইদানিং কালে আপনার এই ইন্সপেকশনটা করে দেওয়ার জন্য থার্ড পার্টি একটা পার্টি আছে, এসজিএস, আইটিএস, এরা আছে। আপনি এই যে বাংলাদেশ থেকে এত জিনিস লোকজন নিয়ে আসতেছে এই দেশে, তারা কি কেউ যাচ্ছে ফিজিক্যালি যাচ্ছে? দ্যাট ইজ এ থার্ড পার্টি, ওকে। এই থার্ড পার্টি তারা করতেছে। এখন হয়তো ব্যাপারটা এরকমের, ডক্টর ইউনূস জানেন, যেহেতু উনি একজন ব্যবসায়ী মানুষ অ্যাজ ওয়েল, উনি চিন্তা করছেন আমি যদি থার্ড পার্টি ইন্সপেকশনকে এদের এরকমের না যে আপনি কিনতে পারবেন। ওরা যখন আপনাকে একটা সার্টিফিকেট দেবে, বুঝেই সার্টিফিকেট দেবেন। আপনি নিজেও জানেন যে এই জায়গায় একটা হোটেলের সেদিন যেমন কয়েকদিন আগে একটা হোটেলে খাইতে গেছি, বাঙালি হোটেল, জিনিসপত্র আমি বলে ভাই বাঙালি লোক তার ধারে কাছে মালিক যাওয়ার সাহস পাইতেছে না। ব্যাপারটা তো এরকমেরই। এখানে যে জিনিসটা হবে যে ইন্সপেকশন যদি থার্ড পার্টি ইন্সপেকশন করে যদি মালটা পাঠায় দেয়, রিকোয়ারমেন্টটা দিলে, তাহলে তো আমার বাংলাদেশের বিএসটিআই এর দরকার নেই, কাস্টমসের দরকার নেই, কাস্টম শুধু ক্লিয়ার করে দিবে। বিএসটিআই নিলে পরে কি হবে? বিএসটিআই এর অভিজ্ঞতাটা আমার কি? আমার অভিজ্ঞতাটা বিএসটিআই আপনি টাকা দেন, আপনি ওর সার্টিফিকেট পেয়ে যাবেন, এই তো।
একটা স্যাম্পল নেন, স্যাম্পল হচ্ছে লাগে আপনি একটা মনে করেন যে একটা জিনিস কিনছেন, কিনে নিয়ে কি করবেন, প্রথমে বলে আপনি স্যাম্পল নিয়ে আসেন, স্যাম্পলটা আপনি পাঠিয়ে দিলেন, স্যাম্পল এবার ওরা টেস্ট করবে, টেস্ট করার জন্য বুয়েটে নিয়ে যেতে হবে, আপনি ঘুষ না দিলে পরে ওটা বুয়েটে যাবে না। তারপরে কি হয়েছে, তারপরে এদিকে কিন্তু আপনার জিনিসটা কিন্তু পোর্টে এসে গেছে, পোর্টে আপনি ফ্রি পাচ্ছেন 3 দিন, এই 3 দিন ফ্রি পাচ্ছেন, কিন্তু বুয়েটের আপনার সার্টিফিকেটটা ওই স্যাম্পল আনতে লাগবে হচ্ছে লাগে 1 দিন। যদি বৃহস্পতিবার হয় তাহলে কিন্তু আপনি আর পারতেছেন না মানে এটা দেখাইতে, এরপরে বুয়েট বা মেডিকেলে যেখানে যাক সে এটা টেস্ট করে নিয়ে আসতে হবে, টেস্ট করে নিয়ে আসতে লাগবে টাকা। ইন দি মিন টাইম যে লোকটা ইম্পোর্ট করছে তাকে কত টাকা ঘুষ গুনতে হবে, ডেমারেজ গুনতে হবে, এই বিষয়গুলো তো প্র্যাকটিক্যালি ডক্টর ইউনূস রিয়ালাইজ করে সে কি করছে, আগে থেকেই এই এই কাজগুলো যে ওখান থেকে আমি ইন্সপেকশন করাই নিয়ে আসি থার্ড পার্টি দিয়ে, তাইলে কি যে যে ইম্পোর্টার তার আর কষ্টটা হচ্ছে না। তো এই বিষয়গুলো যারা রিসার্চার যারা বলছেন এদের এদের আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো তাদের ক্ষেত্রে হয়তো তারা বিবেচনায় নেয়নি, এই বিষয়গুলো যে বিবেচনায় ডক্টর ইউনূস বিবেচনায় নিয়ে করেছেন এটা আবার তাদের চিন্তার ভিতরে হয়তো বা নেই। এটা আমি সহজ সরল ভাবে বুঝলাম আর কি। আমি জানি না যে এটা অন্য বিশ্বাস করবেন কিনা আমার কথা, কিন্তু আমার যেহেতু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি এই সমস্ত কারণেই এইগুলোকে অ্যাভয়েড করা হয়েছে। তার কারণ আপনি আমেরিকার সাথে কাজ করছেন, আপনি পদে পদে একটা লোককে বসায় রাখবেন, একজন ইনভেস্ট করছে যে হচ্ছে বিএসটিআই অফিসে এই অফিসে ওই অফিসে সে বসে থাকবেন, সে নিজে তো বসবে না, সে হয়তো একজন ব্রোকার দিবে, সেই ব্রোকার যেখানে টাকা লাগে 4,000 বলবে যে 4 লাখ টাকা ঘুষ লাগে। একটা বাংলাদেশ সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা এই এন্টারপ্রেনার প্রথমেই হাঁপাই যাবে, ঠিক কিনা, প্রথমেই হাঁপাই যাবে। তো এখন যদি কিনা আমি তো বললাম আমি যেটা দেখি সেটা হচ্ছে এখানে আলু উৎপাদন বেশি হয়, গরুর মাংস বেশি হয়, গরুর মাংস বাংলাদেশে গেলে পারে সেটা কি হবে, গরুর মাংস ছোট ছোট 1 কেজি গরুর মাংস হচ্ছে আপনার 700 টাকা, যখন আপনি স্টেক করে বিক্রি করতেছেন এইটা তো 10,000 টাকায় বিক্রি করতেছেন, ঠিক কিনা, 1 কেজি আপনার ছোট ছোট হিসেব প্রসেস করে 10,000 টাকায় বিক্রি করছেন। তো ডক্টর ইউনূস তো ওই সুবিধাটা করে দিয়েছেন যে না আমি এই কিনবো এত টাকায়, কিন্তু বিক্রিটা সে কিন্তু, এবং সবচেয়ে বড় কথা মার্কেটটা শুধুমাত্র তার ইন্টারনাল মার্কেট না, স্টেক কয়জন বাংলাদেশের লোক খাবে, একটা 1 কেজি আলু আপনি যখন ফ্রাইস করতেছেন সেই আলুটা হয়ে যাচ্ছে দাম হয়ে যাচ্ছে 20 টাকার আলুর দাম হয়ে যাচ্ছে হচ্ছে আপনার 700 টাকা। তো এই জন্যই আমি চুক্তিটাকে খুব ভিশনারি চুক্তি বলেছি যে বিদেশি ইনভেস্টর আসবে, বাংলাদেশি ইনভেস্টর আসবে, এবং এই ক্ষেত্রগুলো যদি এখান থেকে কাঁচামাল নিয়ে যদি প্রসেস করে আবার রি-এক্সপোর্ট করা যায়, দ্যাট উইল রিয়েলি ইটস লাইক এ কি বলবো যে গার্মেন্টস আপনি ইম্পোর্ট করেন, ফর এক্সাম্পল আমেরিকা, আমি খুব ভালো একটা উদাহরণ দেই, আপনি মনে করেন যে 100 টাকার একটা গার্মেন্টসের জন্য আপনি অর্ডার করছেন, ঠিক আছে, আপনি কাপড় কিনতে হবে চায়না থেকে, কাপড় কিনতে হবে 50 টাকার কাপড় কিনতে হবে চায়না থেকে, কাপড় যখন 50 টাকা চায়না থেকে কিনতেছেন ওটা কিন্তু কোনো ট্যাক্স দিচ্ছেন না আপনি, কোনো ইন্সপেকশন নেই, ডাইরেক্টলি সেটা ফ্যাক্টরিতে চলে যাচ্ছে, ওই কাপড়টা শার্ট হয়ে চলে আসতেছে, তার মানে কি এখানে তো ইন্সপেকশনের ব্যবস্থা নেই বা কোনো বিএসটিআই এর নিয়ন্ত্রণ নেই, বিকজ অফ রি-এক্সপোর্ট হচ্ছে বলেই ওটার জন্য হচ্ছে সরকার কোনো ডিউটি নেই, কোনো ইন্সপেকশন নেই, কিছুই নেই। তো সেম থিং উনি করেছেন যে তুমি বাংলাদেশ কেন শুধুমাত্র গার্মেন্টস এর ভিতর কনফাইন্ড থাকবে, বাংলাদেশ সে ডক্টর ইউনূস চেয়েছে যে সবকিছুর জন্য সে হচ্ছে একটা মার্কেট হোক, আমেরিকা মার্কেট মানে সবকিছুর প্রডিউসার হোক, বাংলাদেশ সবকিছু এখন সে আলুর প্রডিউস করবে, আলুর প্রসেসর হবে, আলু সে এখান থেকে নিবে, ওখানে প্রসেস করবে, ফ্রাইস করবে, প্যাকেট করবে, পাঠাই দিবে, তাহলে এখানে তার ইন্সপেকশনেরও প্রয়োজন নেই, এখানে তার ডিউটিরও প্রয়োজন নেই। আপনি বুঝতে পারছেন কিনা, আমি সেম এজ গার্মেন্টস। তো এখন এই যারা এই সমস্ত কথা বলতেছেন এটা গোলামি চুক্তি যে আমার তো কোনো ট্যাক্স দিচ্ছে না, আর ভাই ট্যাক্সটা কেন দেওয়া লাগছে না, উনি তো ট্যাক্সটা এই আলু তো আর বাঙালিরা খাচ্ছে না, খাবে তো বাঙালি না খাবে। আপনি কি মনে করেন যে এই জায়গার যত আপনি দেখেন কত রকম ফ্রাইজ হয়, আমাদের বাংলাদেশের যে আলু এই ফ্রাইজ কি সব প্রকার ফ্রাইজ করা সম্ভব এখানকার মতো, এখানে যত প্রকার ফ্রাইজ আমরা দেখি 1 প্রকার 2 প্রকার ফ্রাইজ করতে পারবো হয়তো, কিন্তু উনি তো চিন্তা করছেন যে ইনভেস্টর যাবে বাংলাদেশে, এবং বাংলাদেশেও তো মানুষের অনেক টাকা আছে, তারা যখন করবে যে এক্সপোর্ট ডিউটি ফ্রি আলু কিনবে এবং ঠিক ডিউটি ফ্রি আলু কিনে এটাকে প্রসেস করে সে ফ্রাইজ করে পাঠাবে, আমি উদাহরণ দিলাম আর কি। সো দিস ইজ অ্যামেজিং একটা চুক্তি যদি এইটাকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, শাহিন হক অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন ভাই, আপনার সাথে কথা বলে আমি সবসময় এনজয় করি, ইনশাল্লাহ ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আমি আর আপনি আবার আলোচনা করব, এবং আমি এই প্রবাসের জীবনযাত্রা নিয়ে আপনাকে এবং আরেকজন আমাদের একটা
ফেমিনিন জেন্ডার দরকার আলোচনার জন্য। আমি আর আপনি আপনি একজন আমি একজনকে দিব, আপনি বলেছেন আরেকজনকে দিয়েন।